11:59 এবং আমি আপনাদের একটা খবর শুরুতে জানিয়ে দিচ্ছি। সেই খবরটি হচ্ছে যে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বিক নিয়ে এলো বিক বডি রেজার। এটি একটি বিশেষ রেজার যা ব্যবহারে পানি, ক্রিম, ফোম বা জেল প্রয়োজন হয় না এবং ত্বকে শুষ্ক ত্বকে এটি নারী এবং পুরুষ উভয়ে ব্যবহারের উপযোগী। মনে রাখতে হবে এই রেজারটি কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য, দাড়ি, গোঁফ শেভের জন্য না। ফ্রান্সের তৈরি বিক বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ দোকানে। আজই খোঁজ করুন এবং মনে রাখবেন যে পরিচ্ছন্ন শরীর পবিত্র মন বিক রেজার আপনাকে দিতে পারে। যাই হোক, চলে যাচ্ছি ভূতদমে আবারও। ফিরে এলাম ভূত এফএমের ঘটনায় এবং আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। শুনছেন সব সময় ভিডিও ফুর্তি এবং কিছুক্ষণের মধ্যে আমরা ঘটনায় যাব এবং তার আগে জানিয়ে দিই কিভাবে আমাদের SMS করতে হবে। আমাদের SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমাদের ইমেল করতে চাইলে আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio.fm which is BHOOTFM@radioFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে এবং ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটি পড়ে শোনাই। আর আমরা বলছি, গত সপ্তাহে আমরা যখন বলেছিলাম যে আপনাদের কাছ থেকে ঘটনা চাই এবং তারপরে আমরা আমাদের পেজে যখন ফেসবুকে লিখেছিলাম যে নতুন পুরনো যারা আছেন তাদেরকে ঘটনা পাঠানোর জন্য আহ্বান জানিয়েছিলাম, আপনারা অভূতপূর্ব সাড়া পেয়েছি আপনাদের কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি সবসময় এইভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাবেন এবং অসংখ্য ঘটনা আমরা পেয়েছিলাম তার পরপরই এবং আশা করছি যে এই সপ্তাহেও কারো ঘটনা পাঠাতে ভুল হবে না। আমাদের ফেসবুক পেজে আজকে যারা পার্টিসিপেন্ট তাদের ছবি মানে একটা ভিডিও আপ করা হয়েছে, গিয়ে দেখে ফেলতে পারেন, অবশ্যই চেক আউট করে নিতে পারেন। অ্যান্ড সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চলে যাবেন www.facebook.com/bhutfm.russell RUSSELL, এটা হচ্ছে অ্যাড্রেস। এছাড়াও আপনি চলে যেতে পারেন www.facebook.com/radio.furti এবং সেখানেও আপনি যে আমাদের যে আজকের যে এখন যে পোস্টটা রয়েছে সেখানে লাইক দিতে পারেন, কমেন্ট দিতে পারেন, জানাতে পারেন যে কোন ঘটনা আপনার ভালো লাগছে, কোন ঘটনা আপনার ভালো লাগছে না। SMS এর অপশন আমরা কিছুক্ষণ পরে চালু করবো। আগে আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে এবং আপনি তো আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। ধন্যবাদ রাসেল ভাইকে, আর যারা কষ্ট করে শুনছেন এই মুহূর্তে সবাইকে ধন্যবাদ এবং সালাম। আর আমি হচ্ছি সোহাগ, এসছি সাভার থেকে। আর আমি শুরুতেই যে ঘটনাটি শেয়ার করবো আপনাদের সঙ্গে সেটি হচ্ছে আমার সঙ্গে ঘটেনি, ডেফিনেটলি এটা আমি শুনেছি আমার এক খুবই কাছের একজন বন্ধুর কাছ থেকে। আমি বেসিক্যালি মাদ্রাসা স্টুডেন্ট ছিলাম, এখন একটা মাদ্রাসায় পড়াই। তো যখন আমি পড়াশোনার ছিলাম তখন আমি ঢাকার একটা বিখ্যাত মাদ্রাসায় পড়ার জন্য আসি, আমি নামটা বলতে চাচ্ছি না। তো সেইখানে আমি যখন আসি তো ওখানে থাকা অবস্থাতেও আমি ভূত এফএম তো অবশ্যই শুনতাম এবং এটা ছাড়া আসলে থাকা যায় না, খুব ফেভারিট একটা শো আমার। তো সেটা নিয়ে আমরা যখন রাতে শুনতাম, রাতে তো আর সেভাবে ডিসকাস করতে পারতাম না, কিন্তু যখন সকাল হতো তা আমরা ক্লাসরুমে বসে এগুলো নিয়ে আলোচনা করতাম। তো মানে প্রথম কয়েকটা ঘন্টা আমাদের এগুলো নিয়ে আলোচনা করতে করতে চলে যেত। তা আমাদের সঙ্গে একজন ফ্রেন্ড সেও ছিল, যার ঘটনাটাই আমি আজকে আপনাদেরকে শোনাবো। সে হচ্ছে আব্দুর রহমান। সে এগুলো শুনতো, আমরা যে এগুলো ডিসকাস করি সেগুলো সে শুনতো। তো শুনে সে চুপচাপই থাকতো। অ্যাকচুয়ালি ও মোটামুটি মফস্বল থেকে উঠে আসা একটা ছেলে, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, কিন্তু রংপুর থেকে এসেছিল সে। কিন্তু সে আমাদেরকে বলল যে তোমরা তো কোথায় কি ঘটনা শোনো, আমার কাছে আমার নিজের ঘটে যাওয়া ঘটনা আছে, সেটা তোমরা শুনতে পারো। তা আমি খুব হ্যাপি হয়েছিলাম ওই সময়টাতে যে আমি বাজারে বাজারে বলা যেতে পারে ভূতের ঘটনা কালেক্ট করে বেড়াতাম, মুরব্বীদের কাছে শুনতে চাইতাম, তারা অনেক সময় অনেক মন্তব্য করতো, কিন্তু এ তো দেখি আমাকে সেদে সেদে দিতে হচ্ছে। তো আমি ভাবতে পারিনি ওর ঘটনাগুলো এতটা সুপার ন্যাচারাল তো বটেই, এটা আরো থেকে আরো বেশি।
তো সেই ঘটনাগুলো ফেস করার পরে সে কিভাবে সার্ভাইভ করছে আসলে এই জীবনে, তো সে আমাকে একটা ঘটনা শোনায়। তাকে আমি রিকোয়েস্ট করি যখন, সে আমাকে একটা ঘটনা শোনালো। তো ঘটনাটা হচ্ছে যে 2011 বা 2012 এই সময়টার মধ্যে ও বগুড়ার একটি মাদ্রাসায় পড়াশোনা করার জন্য এসেছিল রংপুর থেকে। তো আমি সে মাদ্রাসার নাম বলবো না, খুব বিখ্যাত একটা মাদ্রাসা। তো ও মাদ্রাসায় বিশেষ কিছু কারণে থাকতে পারেনি, অনেক গ্যাদারিং হয় সেখানে, অনেকের সাথে একসঙ্গে থাকতে হয়। তো ফলে ও কিছু ফ্রেন্ডস জুটিয়ে ফেলে যাদের নিয়ে ও একটা মেস ভাড়া করে থাকতে পারবে এরকম একটা। তো মেস নেয়, কয়েকটা মাস বেশ ভালো যাচ্ছিল ওদের, পড়াশোনাও বেশ ভালো চলছিল। তো ও বললো যে আমি হঠাৎ একটা জিনিস নোটিস করি, সেটা হচ্ছে যে আমরা যখন স্পেসিফিক একটা ক্লাস করতাম, ওই ক্লাসের যিনি লেকচারার ছিলেন খুবই বুজুর্গ ব্যক্তি, আমরা যেটাকে বলি আধ্যাত্মিক ব্যক্তি। তো সে আমাদেরকে পড়াতো, হাদিস পড়াতো। তো পড়ানোর সময় আমরা যারা সামনে বসতাম ওই শিক্ষকের, তো আমাদেরকে উনি হাদিস পড়াতে পড়াতে অনেক সময় জিজ্ঞেস করে না শিক্ষকরা যে তোমরা কি হাদিসটা বুঝতে পেরেছো কিনা বা পড়াটা বুঝতে পারলে কিনা। তো তখন আমরা যখন বলতাম যে জি ওস্তাদ জি আমরা পড়াটা বুঝতে পেরেছি, তো তখন তিনি একটা অদ্ভুত একটা মানে অ্যাক্ট করতেন তিনি, যে তিনি পেছন দিকে আবার তাকাতেন। পিছন দিকে তাকিয়ে তিনি ওই ভেরি সিমিলারলি তিনি জিজ্ঞেস করতেন কি তোমরা কি পড়াটা বুঝেছো। অনেক সময় বাবারাও বলতেন, অনেক সময় শুধু বলতেন তো তোমরা কি পড়াটা বুঝেছো কিনা। তো আমার সে বন্ধু আব্দুর রহমান ও বলে যে আমরা কয়েকজন এটা নিয়ে রীতিমতো মানে ক্লাসে কয়েকদিন খুবই হেসেছি যে মানে পেছনে কিছুই দেখা যাচ্ছে না, তো তিনি কার দিকে তাকাচ্ছেন, কাকে জিজ্ঞেস করছেন তিনি অ্যাকচুয়ালি যে তোমরা পড়াটা বুঝেছো কিনা। এরকম কি হতে পারে যে দেয়ালের ওই পাশে অন্য কোনো স্টুডেন্টরা আছে তাদেরকে বলছে, সেটাও তো পসিবল না, কারণ দেয়াল ভেদ করে তার সেখানে তিনি জিজ্ঞেস করতে পারেন। তো এখন আসলে ঘটনাটা কি এটা নিয়ে ওরা বেশ অতি আগ্রহী, যেটাকে বলে আর কি, যে জিনিসটা কখনোই ভালো না। তো আমার বন্ধু আব্দুর রহমান ও বলে যে এটা নিয়ে আমরা শুরুতে খুব একটা দৃষ্টিপাত ওরকম করিনি বা এটা নিয়ে খুব একটা ভাবতাম না, কিন্তু আস্তে আস্তে দেখতাম যে উস্তাদজি এরকম করতেই থাকে কন্টিনিউয়াসলি। আচ্ছা। তো এক সময় এটা এমন হয় যে আমরা পড়াশোনা ঠিক মতো করছি, কিন্তু এই জিনিসটাকে একটু সলভ না করলে পরে আমাদের হচ্ছিল না, কারণ এটা তো একটা মানে কমন ঘটনা না এটা। তো তিনি মানে আমার ওই ফ্রেন্ডটা তো বলে যে আমরা তখন এটা নিয়ে একটু গভীরে তলিয়ে দেখবার চেষ্টা করলাম যে আসলে ঘটনাটা কি হচ্ছে। তো মাদ্রাসার কিছু যারা পুরাতন স্টাফ ছিলেন, তো তাদেরকে জিজ্ঞেস করা হলো যে এই উস্তাদজি সম্পর্কে আপনারা কি জানেন, মানে উনি কি দীর্ঘদিন ধরে এই মাদ্রাসায় এই যে 20-30 বছর যাবৎ হাদিস পড়াচ্ছেন, তিনি বড় শাইখুল হাদিস, তো ইনি কি এরকম অ্যাক্ট কি সবসময় করেন। তো মাদ্রাসার যে দপ্তরি ছিল, দপ্তরে যিনি কাজ টাজ করেন আর কি, তো উনি বললেন যে এগুলো নিয়ে তোমাদের ভাবতে হবে না, তোমরা তোমাদের কাজে মন দাও, পড়াশোনা করো। আচ্ছা। তো আব্দুর রহমান বলে যে বেশ বেরসিক একজন মানুষ, তার ধমকে আমরা আর সেদিকে আর ভাবলাম না, কিন্তু আমরা ভিতরে ভিতরে ভাবছিলাম, কিন্তু তার কাছে বা আর কারো কাছে কোনো কিছু জিজ্ঞেস করবো সেই সাহসটা করে উঠতে পারছিলাম না। আবার আমাদের আবার মাদ্রাসা থেকে বের না করে দেয় আবার। তো তারপরে এক রাতের কথা, যে রাতটা ওর জীবনে আসলে শেষ রাত হতে পারত, কিন্তু সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানি যে সেটা হয়নি। আর ও আসলে ওই শুরু থেকেই একটু আন্দাজ করতে পারছিল, যে একটু প্রেডিক্ট করতে পারছিল যে কিছু একটা ঘটনা ঘটতে পারে, যেহেতু এই এরিয়াতে আমাদের উস্তাদ যে এরকম একটা অ্যাবনর্মাল না ঠিক ওরকম ব্যক্তির সামনে, আসলে অ্যাবনর্মাল শব্দটা যায় না, মানে একটু আনইউজুয়াল একটা ব্যাপার। এটা কেন, এটা নিয়ে ভাবতে ভাবতে একসময় আমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটা আসলো। তো তখন আমাদের ও যেহেতু বগুড়ার লোকাল ছিল না, তো ওর সেই রংপুর চলে যাওয়া পসিবল ছিল না। আর স্থানীয় যারা ছিল লোকাল, ওরা হচ্ছে যেহেতু সামনে এক্সাম, তো সেই জন্য কিছু টাকারও প্রয়োজন হচ্ছিল, আর পরীক্ষার সময় যেহেতু একটা প্রিপারেশন থাকে তখন আর যাওয়া সম্ভব না, এই জন্য আগেই একটু সবাই একটু বাড়ির থেকে ঘুরে আসছিল। ওর
সামনে যেহেতু সেই অপশনটা ছিল না, তো সে ওখানেই রয়ে গেল কয়েকটা দিন। তো কয়েকটা দিনের জন্য সে থাকতে থাকলো। হঠাৎ একদিন বৃহস্পতিবারের ঘটনা এটা, রীতিমতো সে একাই থাকছে গত কয়েকদিনের মতো আজও। কিন্তু তার কাছে ওই আমি যেটা বলছিলাম যে ও একটু ফরচুনেট, যে ও কিছুটা আন্দাজ করতে পারছিল যে এরকম ঘটনা ঘটতে পারে, যার কারণে ও কিছুটা সাহস আগেই সঞ্চয় করে রেখেছিল ওর মনে। তো ওই রাতের ঘটনা, ও ঘুমিয়ে গেছে। রাতটা খুব বেশি তখন হয়নি, কয়টা হবে, 11টা এরকম হবে, 11:30। কিন্তু ও মশারি খাটিয়ে যখন ঘুমিয়েছিল, ওর স্পষ্ট মনে আছে যে ও মশারিটা টাঙিয়েছিল, এরপরেও ঘুমিয়েছে। তো ও যেটা খেয়াল করে যে রাত তখন কটা হবে, ওই রকমই হয়তো বা কিছুক্ষণ ঘুমিয়েছে, 12টা বেজেছে বা তার থেকে একটু বেশি। তো ও দেখে যে ওর প্রচন্ড মশার কামড়ে ও কাঁচা ঘুমটা ভেঙে গেল। ও বেশ বিরক্ত। তো ও যেটা দেখলো যে ও যে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিল, মশারিটা সেখানে নাই। মশারিটা নাই মানে মশারিটা যদি ওর পাশেও থাকতো তাহলেও ও এতটা ভয় পেত না। কিন্তু দেখে যে মশারিটা সুন্দর করে ভাঁজ করে ওর বালিশের নিচে কে যেন খুব যত্ন করে রেখে দিয়েছে। আচ্ছা, যেটা কখনোই পসিবল না। তো ও চিন্তা করে যে আসলে এটা কি। ও তখন 100% শিওর যে আমি আজ রাতে মশারি টানাইনি, এটা আমার মনের ভুল, সবসময় টানাই, আজকে টানাইনি। তো ও তখন ওর মনে তখনও এরকম কোনো ভয়ের উদ্রেক হয়নি যে এখানে সুপার ন্যাচারাল কিছু ঘটতে যাচ্ছে, এরকম ও ভাবতে পারেনি আসলে ওই সময়টা। আচ্ছা, তো ও তখন চিন্তা করলো যে লাইটটা একটু অন করা দরকার। তো সেই জন্য তো ডেফিনেটলি খাট থেকে নামতে হবে। রাইট। তো খাট থেকে নামতে গিয়ে যেটা ও দেখলো যে আসলে একটা কথা কি, ওর তখন মনে মানে 100% শিওরও যে আমি মশারি টানিয়েছিলাম। ও যে ভাবছে যে আমি মশারি টানাই নিয়ে, এটা হচ্ছে ও কিছুটা সাহস নেওয়ার জন্য। আচ্ছা, তো এখন সাহস আর কত নেবে, ওর সামনে আরো কিছু ভয়ঙ্কর ঘটনা তখনও অপেক্ষা করছিল। ও তখন দেখতে পেল যে খাট থেকে যখন নামবে, ও দেখতে পেল যে খাটটা ঠিক মাটি থেকে কম করে হলেও 3 ফুট উপরে। আচ্ছা, এটাও দেখতে পেলো, অন্ধকারে দেখা সম্ভব না, ওর কাছে মোবাইল ছিল, মোবাইলের আলোতে দেখতে পেলো। মানে ও অন্ধকারে যখন মাটি হাতড়াচ্ছিল, মানে পাটা রাখতে চাচ্ছিল কোথায় আমার স্যান্ডেল আর কোথায় মেঝে কোথায়, ও পাচ্ছিল না। তো দেখছে আশ্চর্য, মানে আমি খাট থেকে পড়ে যাচ্ছি কিন্তু মেঝে খুঁজে পাচ্ছি না, এটা কি। তো তখন আমার ফ্রেন্ড বলে যে আমি তখন একটু ভয় তো অবশ্যই পেলাম, কারণ এটা তো হওয়ার কথা না। রাইট। তো ও তখন বললো যে আমি তখন মোবাইলের টর্চ লাইট দিয়ে আমি তখন মেঝেতে ধরলাম, দেখি যে আমার খাটটা রীতিমতো ভাসছে, মানে 2.5 থেকে 3 ফুট উপরে ওর খাটটা রয়েছে। তো এই ঘটনাটা যখন একজন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি দেখবে যে তার খাটটা হতে পারে মশারি টানিয়ে ঘুমিয়েছিল কিন্তু সেটা ভাঁজ করে রাখা, এটা না হয় মেনে নেওয়া যায়। কিন্তু ও আসলে যখন বলছিল রাফি ভাই যে আমি দেখতে পাচ্ছিলাম যে ওর মানে ও ঘামছে, কারণ ঘটনা ওর সাথে ঘটেছে, এবং সেটাই হবে। আমরা শুনে মজা পাচ্ছি, কিন্তু ও তো সেরকম না। ও যেহেতু ফেস করেছে ঘটনাটা, তো ও বললো যে আমি তখন যখনই দেখলাম যে আমার খাটটা মাটি থেকে 3 ফুট উপরে, তা আমি ভাবলাম সামথিং ইজ রং। এবং আমি তখন একটা বুদ্ধিমানের মতো কাজ করেছিলাম যে আমি একটা চিৎকার দিতে পেরেছিলাম। এটা আসলে তার ক্রেডিট না, এরকম চিৎকার বেরিয়ে যাবে আসলে। তো চিৎকারটা যখন সে দিল, তো তখন আর সে কিছু বলতে পারবে না, অবভিয়াসলি সে সেফলেস। আর এই চিৎকারটা বেশ কাজে দিয়েছিল, কারণ আশপাশের যারা ছিল, যেহেতু রাত অতটা গভীর হয়নি তখনও, তো সেই জন্য আশপাশের মানুষ চিন্তা করলো যে আবার কোনো ধরনের ঘটনা ঘটলো কিনা। কত ধরনের ঘটনা ঘটে আজকাল, তো কি হলো, ব্যাপারটা কি। তো সবাই আসলো, আসার পরে দেখলো এলাকাবাসী বা ওরই যারা পাশের রুমে যারা ছিল ক্লাসমেট, ওরাও মেস ভাড়া নিয়েছিল। তো ওরা এসে দেখলো যে ভিতর থেকে লক করা, আবার এরকম বিকট একটা আওয়াজ, কিভাবে এটা হলো। তো দরজার চৌকাট ভেঙে ভিতরে গেল, গিয়ে দেখে যে একদম ফিট হয়ে পড়ে আছে মেঝেতে, এবং কিছুটা মুখ দিয়ে ওই সাদা এক ধরনের মানে কি এক ধরনের লালা এরকম বেরিয়ে পড়ছে, মানে একটা বিশ্রী অবস্থা।
তো সবাই বললো যে আগে ওকে জ্ঞান ফেরানো হোক, সব শোনা যাবে। আর ওরা চিন্তা করলো যে কোনো চোর ডাকাতের অ্যাটাক হয়েছিল কিনা, বলছে না এখানে তো চোর ডাকাত আসবে কোত্থেকে, এবং সবকিছু একদম আগের মতো, জানালা ভাঙানা, আবার দরজা সব ঠিক আছে। তো ও যেটা বলে যে আমি যখন বেশ কয়েক ঘন্টা পরে, মানে সকালবেলা অবশ্যই পরের দিন দুপুরের দিকে ওর জ্ঞান ফেরে, ও বলে যে আমি যখন উঠি, মানে আমি যখন জ্ঞান আমি ফিরে পাই, তখন আমি দেখি, আমি আবিষ্কার করি যে আমি একটা খাটে শুয়ে আছি, এবং ওই যে যেই যে শিক্ষক আমাদের, যাকে নিয়ে আমরা হাসাহাসি করতাম, সে সেখানে আমার ডান পাশে বসে আছে। তাকে দেখে আমার বেশ সাহস লাগছিল, কেন জানি, ও বলে। তো ওকে তখন জিজ্ঞেস করা হয় যে, ওই শিক্ষক জিজ্ঞেস করেন যে কি হয়েছিল তোমার, তো সে তখন এই পুরো ঘটনাটা খুলে বলে। তো তখন উস্তাদজি ওকে যে ঘটনাগুলো বলে সেটা রীতিমতো অবিশ্বাস্য। যে সে বলে যে আসলে তোমরা এই আমার ক্লাসে যখন ক্লাস করতে, তখন তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমার পেছনে অন্তত পক্ষে 40 থেকে 50,000 জিন আমার দর্শে অর্থাৎ ক্লাসে তারা নিয়মিত ক্লাস করে এখনো, এবং করবে তারা। তোমরা যেরকম শিক্ষা নিতে এসছো, ধর্মীয় শিক্ষা, তাদেরও এরকম মনে চায় এবং তারাও এরকম করে, এটা করে থাকে এটা। তো সেই জন্যই তারা মূলত আসে। আর আমি তাদের খুবই শ্রদ্ধাভাজন এবং পছন্দের একজন শিক্ষক। আমি তাদেরকে হাদিসের দর্শ দেই এবং তারা আমাকে খুব শ্রদ্ধা করে। তো আমাকে যে যখন তোমরা অপমান করেছো, আমাকে অনেকে বলেছো পাগল, আমি পেছন দিকে কেন তাকিয়ে এগুলো বলি যে তোমরা পড়া বুঝতে পেরেছো কিনা, এগুলো নিয়ে তোমাদের এত আগ্রহী না হলেও চলতো। তো এই বিষয়গুলো আমি কিন্তু তাদেরকে নালিশ করিনি যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি, আমার কিছু ছাত্র আমাকে ইনসাল্ট করছে, তোমরা এর শোধ না, আমি তো বলিনি। ওরাই এই ঘটনাটা সহ্য করতে পারেনি। তো তোমাদের এই যে সার্কেল ছিল, ফ্রেন্ড সার্কেল যে কয়জন, তো ওরা অপেক্ষায় ছিল যে কখন তোমরা একা ওই ঘরটাতে শো, একা কাউকে পেলে বেশি এটা জমবে। তো ওরা এই যে কোনো, যখনই তোমাকে একা পেয়েছে, বাকিরা সবাই চলে গিয়েছে বাড়িতে, তো তখন তোমাকে একটু সাহায্য করার জন্য বলো আর শিক্ষা দেওয়ার জন্য বলো, এই তোমাকে একটু শিক্ষা দিল আর কি, যে এটা নিয়ে বাড়াবাড়ি করো না। এবং আমার সেই ফ্রেন্ড বলে যে সে তখন একদম ঘেমে নিয়ে অস্থির, কারণ ঘটনা সে যখনই এরকম রিমেম্বার করে, সে তো এরকম সে ঘেমেই যায় সে বলে, এবং সে আজ পর্যন্ত সেটা নিয়ে খুব উদ্বিগ্ন। তো সে বলে যে আমি তখন ওই মাদ্রাসায় আর কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব হয়নি। তো তারপরে আমি ঢাকার দিকে চলে আসি, কোনো মতে আমি মাধ্যমিকটা কোনো মতে শেষ করে, অর্থাৎ দাওরায়ে হাদিস যেটা মাদ্রাসা লাইনের যেটা সর্বশেষ ক্লাস, সেটা সে কমপ্লিট করার পরে সে ঢাকার সেই আমি যে মাদ্রাসায় হায়ার এডুকেশনের জন্য এসেছিলাম, সে ওখানে চলে আসে এবং তার সাথে আমার দেখা হয়, এবং সেই পুরো স্টোরিটা আমাকে বলে। তো জানি না কেমন লাগলো আপনাদের, জাস্ট একটা ঘটনা শেয়ার করলাম। রাসেল ভাই, ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রথম ঘটনার জন্য, এবং এই ঘটনাটা যারা শুনলেন তারা জানাবেন যে কেমন লাগছে আপনাদের। আমি যে কয়েকটা SMS দেখেছি তাদের মধ্যে ম্যাক্সিমামই জানিয়েছেন যে ঘটনাটা ভালো লেগেছে। আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আরো একটা ইমেইলে চলে যাব, এখন মানে আজকের প্রথম ইমেল আর কি, সেখানে চলে যাচ্ছি এবং আশা করছি যে ইমেলটা আপনাদের ভালো লাগবে। অনেকদিন থেকে ইমেলটি আমার কাছে আছে, আমার মনে হয় যে পড়ে ফেলাটা জরুরি। লিখছেন যেভাবে ঠিক সেভাবে বলছি। রাসেল ভাই, আপনি কেমন আছেন? ভালো আছেন আশা করি। এবং আমরা অস্ট্রেলিয়াতে এসেছি 5 বছর হলো। আমি এখানে ইয়ার 10-এ এবং আমার ছোট ভাই ইয়ার 5-এ। আমার বাবা এখানে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে প্রধান অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। আমরা বরাবরই অতি প্রাকৃত বিষয়ের প্রতি আমার আগ্রহ ছিল। আগ্রহটা এসেছিল মূলত বাবার কাছ থেকে। তিনিও যদিও ভূত প্রেত বিশ্বাস করতেন না, কিন্তু ভূতের গল্প বলতে আর শুনতে খুব পছন্দ করতেন। প্রায় রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি আমার বিছানার পাশে বসে নানা ধরনের রহস্যময় গল্প বলতেন। আমরা এখানে আসার পর একটা টাউন হাউসের মতো বাসাতে এসে উঠি। বাসাটা বেশ পুরনো। বাসার সামনে পেছনে লন আছে। আমি আমার ভাই দুজনে মিলে লনে বিকালে খেলা করি। আমাদের দুজনের স্কুল আলাদা। আমি
স্কুলে একাই যাওয়া আসা করি, কিন্তু আমার ছোট ভাইকে বাবা সকালে নামিয়ে দিয়ে আসেন আর মা স্কুল শেষে নিয়ে আসেন। আমার স্কুলটা তুলনামূলকভাবে কাছে হওয়ায় আমি মার আগেই চলে আসি। আমার কাছে বাসার এক সেট চাবি থাকে। ঘটনা যেদিন ঘটে সেদিন আমার স্কুল কোনো কারণে বেশ আগে ছুটি হয়ে যায়। আমি বাসাতে এসে দেখি মা আমার ছোট ভাইকে আনতে গিয়েছে। তিনি কোনোদিন একটু আগেই বের হয়ে যান গ্রোসারি শপে কেনাকাটার জন্য। আজকে ঘুরে ঘরে ঢুকে আমি দেখলাম কেমন একটা পচা মাছের গন্ধ। আমি একটু অবাক হলাম, কারণ মা একটু সূচিবায়ুগ্রস্ত। তিনি কখনোই ঘরের মধ্যে সব জিনিস তিনি রাখেন না। আমি খুব বেশি মাথা ঘামালাম না। বাসাতে এসে সাধারণত প্রথমে আমি স্কুল ড্রেস চেঞ্জ করে গোসল করে নিই। আজকেও সেই রকমের কিছু করলাম এবং হঠাৎ বিকট শব্দে বাথরুমের দরজাটা খুলে গেল। আমাদের বাথরুমের দরজার সমস্যা আছে, শক্ত করে খুলতে হয় আবার লাগাতে হয়। আমি ভয়াবহ রকমের চমকে উঠি, মনের মধ্যে ভয়ের একটা ঠান্ডা অনুভূতি বয়ে যায়। আমি উপলব্ধি করলাম যে আমার বাড়িতে একেবারেই আমি একা। ঘরের মধ্যে বাজে গন্ধটাও যেন অনেক বেড়ে গেল। গন্ধটা মনে হলো আমার চারপাশে ঘুরছে। আমার মা বলতেন যে ভয় পেলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিলে ভয় খারাপ জিনিস কিছু কাছে আসতে পারে না। আমি আয়াতুল কুরসি পুরোটা জানি না, যতটুকু জানি ততটুকু পড়তে লাগলাম। গন্ধটা একটু কোমল বলে মনে হলো। আমি বাবাকে ফোন করে সব বললাম। বাবা গম্ভীর হয়ে সবকিছু শুনলেন। তিনি আমাকে বাসার বাইরে চলে যেতে বললেন এবং মা আসলে তারপর একসাথে যেন বাসায় ঢুকে। আমার মনে হচ্ছে ঘটনাটা আমি পড়েছিলাম। যাই হোক, পড়লেও আপনাদের আশা করছি ভালো লাগবে। আর যারা দ্বিতীয়বার শুনছেন তাদেরকে অনেক তাদের কাছে সরি। যাই হোক, বাবা গম্ভীর এবং বাবা বললেন যে বাসার বাইরে চলে যেতে এবং মা আসলে তারপরে একসাথে ঢুকি। বাসার বাইরে যেতে হলে ড্রয়িং রুমের মধ্য দিয়ে যেতে হয়। আমি শোবার রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে ঢুকে ভয়ানক চমকে গেলাম। দেখি বাবা সোফাতে বসে আছেন, খুব রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছেন। আমার মস্তিষ্ক আর নিতে পারল না। আমি বেহুশ হয়ে মেঝেতে পড়ে গেলাম। জ্ঞান ফেরার পর দেখি মা উদ্বিগ্ন হয়ে আমার পাশে বসে আছেন। বাবাও চলে এসেছেন। আমার কাছে সবকিছু শুনে তিনি বললেন যে গোটা ব্যাপারটাই আমার অবচেতন মনের বিভ্রান্তি। আমি যেন এসব নিয়ে বেশি চিন্তা না করি। অবশ্য তিনি আমাকে একা বাসাতে থাকতে নিষেধ করলেন। আমারও মনে হলো যে আমি হয়তো হ্যালুসিনেশন আমার হয়েছে এবং কিন্তু এর কিছুদিন পর এমন একটা ঘটনা ঘটলো যাতে আমার অদেখা ব্যাপারের পুরোটা পরিবারের দৃষ্টিভঙ্গি পাল্টে গেল রাতারাতি। এই ঘটনাটা আরেকদিন বলবো। হ্যাঁ, আমি এটা পড়েছিলাম, আমি সরি, ভুল করেটা চলে এসছে সামনে। যাই হোক, এবং যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছে তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি SMS আসছে জামালপুর থেকে, লিখেছেন মোহাম্মদ কাউসার, ভালো লাগছে। এবং রুমিন আমাদের লিখেছেন যে হ্যাঁ, রিপিট করা হয়েছে ইমেলটা, ডেফিনেটলি এটা ভুল হয়েছে, মিস্টেক হয়েছে একটা। তাহসিন খুলনা থেকে লিখেছেন যে ইমেলটা আগে পড়া হয়েছে। ইলোরা আমাদের লিখেছেন মধুবাগ থেকে, আরো ভয় পেতে চাই। জ্যাকলিন তার বোন জ্যাস, তারা নাটক থেকে আমাদের সাথে আছেন। ফিরোজ ওয়াবদা থেকে আমাদের সাথে রয়েছেন এবং যে ঘটনাটা আমরা প্রথমে শুনলাম সেই ঘটনা সম্পর্কে হয়তো প্রশংসা করেছেন যে ইট ওয়াজ সো অ্যামেজিং। আমাদেরকে সজীব ময়মনসিং থেকে লিখেছেন যে প্রথম স্টোরিটা অসম লেগেছে। অর্ণব দিনাজপুর থেকে লিখেছেন যে ইমেলটা পড়া হয়েছে আগে। হ্যাঁ, ডেফিনেটলি। আমাদেরকে বুড়ি SMS করেছেন এবং আমাদেরকে দেখতে পাচ্ছি এবং তিনি লিখেছেন যে এখন তিনি চলে গেল SMS-টা। নিশাদ আমাদের লিখেছেন ঈশ্বরী থেকে যে অসম স্টোরি। এছাড়াও মদিনা আমাদের SMS করেছেন খুলনা থেকে, আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন, এবং সাগর আমাদেরকে লিখেছেন। এবং এছাড়াও আমাদেরকে লিখেছেন আশিক সিয়াম ঘোড়াশাল থেকে, আসিফুজ্জামান আমাদের সাথে আছেন, শুক্তি আমাদের সাথে আছেন নেত্রকোনা থেকে, রূপা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন অভিজিৎ সহ আরো অনেকে। আপনারা যদি আমাকে SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আরো ঘটনা নিয়ে কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবো। তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় এক্স্যাক্টলি 12:26 শুনছেন সবসময় রেডিও ফুর্তির পয়েন্ট ওয়েলকাম। আমি রাসেল আপনার সাথে। মাসুম এখনো আমাদের এখানে এসে পৌঁছায় নাই।
সে সিলেট থেকে রওনা দিয়েছে এবং এখনো পরিবেশে পৌঁছানো, যার জন্য সবকিছু একটু আজকে আমাকেই করতে হচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রিন্স SMS এখানে ফেসবুকে লিখেছেন যে ফার্স্ট স্টোরিটা ভালো হয়েছে। এছাড়া আমি দেখতে পাচ্ছি যে SM ফোরকান করছেন এক লিঙ্ক রোড থেকে আমাদের বলেছেন যে ইমেলটা আগেও পড়া হচ্ছে। হ্যাঁ, আমরা সেটা নিয়ে আমি মাঝখানে পড়তে গিয়ে বুঝতে পেরেছি সেটা। জাহিদ আমাদের SMS করছেন এবং আমাদেরকে SMS না এখানে লিখেছেন, কমেন্ট করেছেন। এবং এছাড়াও দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখছেন আর অনেকেই। আমি আসলে কিছু কিছু নাম আপনারা ইউজ করেন ফেসবুক নেম যেগুলো বেশি মানে যেগুলো হাস্যকর, সেগুলো আসলে ভূত ফিল্মের মানে পড়তে গেলেও খুব লাগে, অদ্ভুত লাগে, যে জন্য অনেকগুলো আবার বাদ দিতে হয় অনেক কমেন্ট আপনাদের। MD ইমরান চৌধুরী নাজিম আমাদের সাথে লিখেছেন যে ফার্স্ট অ্যান্ড থার্ড স্টোরিটা অনেক ভয়ের। ফার্স্ট অ্যান্ড থার্ড স্টোরি আপনি কখন শুনলেন? আমরা তো ফার্স্ট স্টোরিটা বলেছি, সেকেন্ড থার্ড কিছু বলিনি। আমি আপনার ইমেলটা পড়লাম যেন আপনার আপনি যেটা লিখেছেন সেটা সবাই যেন জানে, এটা জানাটা দরকার আছে। এছাড়াও দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা আমাদের এখানে লিখেছেন। এছাড়াও আমাদের এখানে লিখেছেন যে ফাহিম হুসাইন। এছাড়াও আমাদের এখানে লিখেছেন নুসরাত ফারিয়া অরিন এবং তিনি রাজশাহী থেকে লিখছেন আমাদেরকে। শারমিন জাহান আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইয়াসির আরাফাত ইমন। এছাড়াও আমাদের সঙ্গে রেডিও ফুর্তি যে পেজটা রয়েছে সেই পেজে অনেকে লিখছেন অনেক ভয় লাগছে, এটা লিখেছেন আপন খান লিমন। MD মানিক খান লিখেছেন যে তার কাছে ভালো লাগছে। পিয়াল উদ্দিন আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সানিয়াত। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি উজ্জ্বল হাসান। এছাড়াও সুরভি জান্নাত আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন ফয়সাল আহমেদ তুষার। তাছাড়াও রয়েছেন শাকিল রয়, রূপন্তীর লস্কর সহ আরো অনেকে। যারা আপনারা আমাদের সাথে থাকতে চান তারা SMS করতে পারেন। SMS করে আপনার অনুভূতি বা আপনার যেটা বক্তব্য আর কি সেটা জানাতে পারেন। এবং সেজন্য যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বার। যারা ইমেল করতে চান আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm। আর আমরা যারা ফেসবুকে আসতে চান তারা চলে আসুন www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.russell এই দুটো অ্যাড্রেসে। এবং আসলেই আমরা অনেক কিছুই আমাদের লাইফে অনেক কিছু আমাদের ঘটে, প্রতিটা নিয়তি হয়তো কোনো না কোনো কিছু ঘটছে। আমি কোথাও যেন শুনলাম যে প্রত্যেক মানুষের সঙ্গে একটা করে জিন থাকে, এরকম একটা জিনিস শুনেছিলাম আমি। তো কারো ভালো জিন, কারো খারাপ জিন, এরকম মানে এক এক জায়গায় তো এক এক ধরনের কথা পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় পাওয়া যায়। কখনো কখনো আমরা হয়তো সামনে অনেক কিছু দেখি, আমরা দেখেও হয়তো দেখি না। কোনো সময় বুঝতে পারি, কোনো সময় হয়তো বুঝতে পারি না। রাতের বেলায় আমাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায় কোনো একটা শব্দে, তখন ঘুম জড়ানো একটা অবস্থায় আমরা হয়তো অত কিছু না ভেবে হয়তো ঘুমিয়ে পড়ি। কিন্তু একটু যদি খেয়াল করতাম, একটু যদি ওই ব্যাপারটা সচেতন হতাম, তাহলে হয়তো কোনো একটা কিছু আমরা হয়তো মানে কি বলবো যে এক্সপিরিয়েন্স করেও ফেলতে পারতাম। আবার অনেক সময় হয়তো বেশি ভয় পেয়ে কিছুই ঘটেনি কিন্তু অনেক বেশি ভয় পেয়ে যাই, এটাও হয়, মানে দুটোই হয়। তো যাই হোক, আপনাদের জীবনের সেরা ঘটনাগুলো লিখে পাঠান আমাদের কাছে এবং আমাদের এখানে এসে সরাসরি শেয়ার করুন আপনার ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান বাবু। আমি এসেছি মিরপুর 12 থেকে। জি, শুনি আপনার ঘটনা। আমার ঘটনাগুলো আমাকে নিয়েই। আমি যদি রাত্রে একটু আগে ঘুমিয়ে পড়ি, অর্থাৎ 12টা বা 11টার দিকে ঘুমাই, তো নর্মালি 2টা বা 3টার ভিতরে আমার ঘুমটা ভেঙে যায় কোনো একটা কারণে। তো এই সময় আটটাতে আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিস ফিল করি বা শুনি। আর এটা আমার সাথে ঘটে বিভিন্ন বাসায়। আমি ঢাকায় পড়ালেখার সুবাদে বেশ কয়েকটা বাসায় থেকেছি, প্লাস আমার গ্রামের বাড়িতেও আমি বিভিন্ন সময় রাতে এইরকম পরিস্থিতির শিকার হয়েছি। তো ফার্স্ট আমি প্রথম যেদিন এই ঘটনাটা ফেস করি সেটা হচ্ছে আমি মিরপুরের ধান ক্ষেতের মোড় নামক একটা জায়গায় একটা বাসাতে ছিলাম। রোজার মাস ছিল। আমি বাসাতে একটু আম্মুর সাথে ঝগড়া হওয়াতে বন্ধু বান্ধবরা সবাই বাড়িতে চলে গেল, আমি ওইবার একটু পরে বাড়িতে যাই। তো রাতে আমি একাই বাসায় ছিলাম। একটা সময় রাত
2টা 2:30টার দিকে আমার একটু অস্বস্তি হচ্ছিল, গরম লাগছিল। তো আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে জাগার পর আমি আমার সামনেই রান্নাঘরের যে দরজাটা ছিল ওইখানটাতে আমি দেখতে পাই একটা উজ্জ্বল আলোর গোলা, বল টাইপের। তো আমি দেখে প্রথমে মনে করি এটা আমার চোখের ভুল। পরবর্তীতে আমি আবার একটু চোখ ডলে, নর্মালি ঘুম থেকে উঠে আমরা যেরকম করি, আবার একটু খেয়াল করি। খেয়াল করার পরে দেখি যে না, ওটা এখনো ওই জায়গায় ওইভাবেই আছে। তারপর আমি একটু ভয় পাই। ভয় পেয়ে আমি চোখটা বন্ধ করি এবং মনে মনে দোয়া দরুদ পড়তে থাকি। তো কেন জানি আবার কিছুক্ষণ পরেই আমি আবার কৌতূহলবশত চোখটা খুলি এবং চোখটা খোলার পরে দেখতে পাই যে ওটা আমার ঠিক মুখের সামনে চলে আসছে আলোটা, এবং মুখের সামনে থেকে স্টিল ওখানে মুখের সামনেই রয়ে গেছে। এটা দেখতে দেখতে জানালা দিয়ে আলোটা বেরিয়ে চলে যায়। আমি ভয়ে চোখটা সেদিন রাতে বন্ধ করি। এরপর আমি আর খোলার চেষ্টা করিনি, আর কৌতূহল বশতও খোলার চেষ্টা করিনি। তো পরবর্তী দিন সকালে আমি ঘুম ভেঙে সবকিছু নর্মালি ঘোরার চেষ্টা করি এবং বাড়ি চলে আসি। এরপর বাড়ি চলে আসার পরে কোন একটা সময় আমি সন্ধ্যার পরে মাগরিবে আজান হয়, মাগরিবে আজান হলে বন্ধু বান্ধবকে বিদায় দিয়ে আমি আমার বাড়ির দিকে রওনা দিই। তো বলে রাখা ভালো যে আমার বাড়িটা একটু ফাঁকা বাড়ি টাইপের, এবং ওঠার সময় একটু ঢালু আছে, গেট দিয়ে ওঠার সময়। তো ওই গেটের কাছে আসার পরে আমি যখন গেট দিয়ে ঢুকবো, এই সময় মনে হচ্ছিল কেউ একজন আলতো করে আমার পিছন থেকে আমার চুলটা টেনে আমাকে ঢালু এমন ভাবে টান দেয় যে আমি ওই ঢালুটার উপর দিকে না গিয়ে নিচের দিকে নেমে আসি। তো আমি ব্যাপারটাকে মনে করি যে আমার কোনো একটা ফ্রেন্ড হয়তো, যাদের আমি বিদায় দিয়েছি, ওরাই হয়তো কেউ চুপে চুপে এসে পিছন থেকে আমাকে হয়তো এভাবে চুলটা টান দিয়েছে। এটা আসলে ব্যথা দেওয়ার মতো কিছু ছিল না, খুবই আলতো ভাবে জাস্ট টান দিয়েছে। তো আমি ঘুরে উঠি কেড়ে। তো ফ্রেন্ড আমরা যেভাবে যা বলি ওই রকম কিছু কথোপকথন বলে আমি পিছন দিকে তাকাই। পিছন দিয়ে তাকানোর পরে আমি আসলে ওখানে কাউকে পাই। তো আমি ভাবছি আমার কোনো ফ্রেন্ড দুষ্টামি করতেছে। আমি তাকে ধরার জন্য মোবাইলের লাইটটা জ্বালাই। ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর পরে আমি ডানে বামে যে ধান ক্ষেতের জায়গাগুলো ছিল এবং ফাঁকা জায়গা ছিল, ওখানে কোনো গাছপালা বা বাড়িঘর ছিল না, বেশ ফাঁকা ছিল। লাইট জ্বালালে আপাতত 100-200 গছের ভিতরে কি আছে সবকিছু ক্লিয়ারলি বোঝা যায়। তো আমি লাইট দেই, বাট ওই সম্পূর্ণ এরিয়াতে কেউ ছিল না। তো আমি ব্যাপারটা আসলে ভয় পেয়েছি না মজা পেয়েছি আমি জানি না। আমি মুসকি মুসকি হাসতে হাসতে আমার দরজার সামনে আসি। ভিতরে আব্বা আম্মা ডাইনিং টেবিলে বসা ছিল, আম্মা খাটে বসেছিল। তো ওনারা কেবল নামাজ পড়ে উঠছে আর কি, মাগরিবের নামাজ পড়ে উঠছে। তো বলতেছে কি ব্যাপার, হাসিস কি জন্য? আমি বাড়ি থেকে আব্বাকে বলতেছি যে কি হইলো বুঝলাম না। বলতেছে কি হইলো? বললাম পিছন থেকে কেউ একজন চুলটা ধরে টান দিল এবং ভালোভাবেই টান দিল। আমি পিছনে নেমে যেতে বাধ্য হইলাম। তারপরে ঘুরে দেখি আর কেউ নাই। তো ওনারা তখন যেটা বললো যে আরে না, এগুলো কিছু না, আর সারাদিন ঘুরিস বেড়াস, সারা রাত পিছিতে গেম খেলিস, রাতে ঘুমাস না, এই জন্য এরকম মনে হচ্ছে। আসলে ওটা ছিল তাদের, আমি যাতে ভয় আরো বেশি না পাই সেজন্য একটা প্রচেষ্টা ছিল। তো যাই হোক, আব্বা অনেক দোয়া কালাম পড়ে দিলেন। ওই রাতে বাড়ি বন্ধ করার জন্য আব্বা বিভিন্ন রকম দোয়া কালাম পড়লেন, পরে বললেন যে এখন আর কোনো সমস্যা হবে না। তো এরপরে কোন একটা সময় আমি রাতে ঘুমিয়েছিলাম আমার গ্রামের বাড়িতে, সিরাজগঞ্জের বেলকুচি তামাবাসা, ওখানে আমি ছিলাম, ঘুমিয়েছিলাম। আমি ওই দিন আব্বা আম্মা যেহেতু বলে যে ওই তুই রাত জাগিস বেশি, এই জন্যই তোর সাথে এরকম একটা ঘটনা হয়েছে। তো ওই দিন ওনাদের মানে
শান্তির জন্য হোক আর ওনাদের দেখানোর জন্য হোক, আমি একটু তাড়াতাড়ি ঘুমায় পড়ি, হয়তো 11টা বা 11:30 হবে। ওদিন আর আমি গেম টেম খেলি না। তো ঘুমানোর পরে আমি রাত 2টা বা 2:30 হবে, আমি ঘুরে দেখিনি আসলে। ওই সময় আমার ঘুমটা ভেঙে যায়, মনে হচ্ছিল কেউ আমাকে আমার নাম ধরে রাখছিল। তো বলে রাখা ভালো, আমি যে রুমে থাকি ওই রুমের পাশে একটা রুম, ওই রুমে আমার ছোট বোন থাকে নর্মালি। তো ওদিন ও ছিল না, ও পড়ালেখার সুবাদে সিরাজগঞ্জ ছিল। আর আব্বা আম্মা ছিল পাশের আরেকটা আমাদের ঘর আছে, ওই ঘরে ছিল। আমার ঘরে আমি একাই ছিলাম। তো কেউ একজন আমি শুনলাম যে আমাকে ডাকছে। ডাকাটা আমি ভাবছি যে হয়তো ঘুম থেকে উঠছি, হয়তো ব্যাপারটা আমার মনের ভুল হতে পারে। কিন্তু একটু পরে আমি দেখি যে না, আমাকে সত্যি কেউ ডাকছে। আমার নাম ধরে রহমান বলে কেউ একজন নাকানি সুরে আমাকে ডাকছে। তারপরে আমি সকালবেলা উঠে আব্বা আম্মাকে বলি ব্যাপারটা যে এরকম হলো। তো তারা কোনো সলিউশন দিতে পারেনি। এরপর আমি ঢাকাতে ব্যাক করি। ঢাকাতে একটা বাসায় আমি মিরপুর 12 সি ব্লকে একটা বাসায় ছিলাম। ওই বাসাতে এটা একটা ঘটনা। আমরা পরের ঘটনাতে আবার পরে যাবো। এটা দিয়ে রাতের এই ঘটনা। আচ্ছা বলুন। তো রাতে আমি শুয়েছিলাম, তো টেপ মনে হচ্ছিল যে বাথরুমের টেপটা খোলা। তো রাত্রে আমি খোলা ভেবে আমি গেলাম, বন্ধ করে আসলাম। তো লাইটটা জ্বালানো ছিল বাথরুমের পাশে। আমি শোয়ার পরে শুনছিলাম একটা নুপুরের সাউন্ড আসছিল। তো সেই আলোতে আমি আমার ঘরের ভিতরে দেখলাম যে প্রথমে একটা মহিলার শ্যাডো আসলো। দেন এটার পরে কিছুক্ষণ পরেই ওর সাথে আরেকটা ছোট বাচ্চার শ্যাডো চলে আসলো। ফাইনালি আমি ওই বাসাটা চেঞ্জ করার পরে একা একটা বাসা নেই। সেই বাসাতে রাতে যখন আমি একা থাকি 1টা-1:30টার দিকে তাই শুনি আমার ঘরে ঢোকার আগে রান্নাঘরের দরজা পার হয়ে আমার ঘরটাতে আসতে হয়। তো ওই ঘরটার ওই দরজাটা খুললে যে একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটা প্রায় প্রতিদিন হতো এবং কেউ একজন পাখির ঘরে হাঁটাহাঁটি করতো মাঝরাতে। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যে আপনারা সবাই উপভোগ করেছেন অনেক, এবং আমরা পরবর্তী ঘটনায় যাব। তবে তার আগে আমরা কিছু SMS পড়ে নিই, এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে অনেকে লিখছেন। ডি মামুন মাহিয়া আমাদের লিখেছেন যে ঢাকা থেকে যে 1 মান্থ পর আমরা শুনছি, ফিলিং হ্যাপি আফটার কামিং ব্যাক। এবং PK রনন আমাদের মিরপুর থেকে লিখেছেন, মিরপুর শেওড়াপাড়া থেকে লিখেছেন, আই লাভ both of them and also a regular listener তিনি। এবং আশিক আমাদের লিখেছেন যে অনেকদিন পর তিনি আমাদের সাথে এসেছেন, ওয়েলকাম ব্যাক, অ্যান্ড তার কাছেও ভালো লাগছে। আমাদেরকে জুলি SMS করেছেন মুকিম বাজার থেকে যে ভালো লাগছে তার কাছে। শামীম সিরাজগঞ্জ থেকে আমাদের লিখেছেন যে খুব খুশি হলাম যে আমাদের বেলকুচির ঘটনা হচ্ছে এখানে, এই জন্য। বুতাফাম থেকে বুতাফাম যমুনা আমাদের লিখেছেন। আশিক আমাদের সাথে আছেন ঘোড়াশাল থেকে, এছাড়াও সজীব বাগেরহাট থেকে আছেন, এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে তশরিফ আছেন আমাদের সাথে। জিনিয়া মিরপুর 6 থেকে আমাদের সঙ্গে রয়েছেন। আপন আমাদের সাথে রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি FH আবরার হবিগঞ্জ থেকে। অনেক খুলনা থেকে আমাদের সাথে আছেন, আমাদের সাথে রয়েছেন সুপ্ত ময়মনসিংহ থেকে। অভিজিৎ ভট্টাচার্য আমাদের সাথে রয়েছেন ময়মনসিংহ থেকে। সৌদা ময়মনসিংহ থেকে আমাদের সাথে রয়েছেন। তাবা মণিপুর থেকে আমাদের সাথে রয়েছেন। আরাফ উত্তরা থেকে আমাদের সাথে রয়েছেন। নিশাদ ঈশ্বর থেকে আমাদের সাথে রয়েছেন। ফয়সাল এবং তার ওয়াইফ আনিকা আমাদের সাথে রয়েছেন। কানিজ আমাদের সাথে রয়েছেন ঢাকা থেকে। চৈতি আমাদের সাথে রয়েছেন। জেরিন ময়মনসিংহ থেকে রয়েছেন, বা ময়মনসিংহের অনেক মানুষ। SP সোহেল লক্ষ্মীপুর থেকে আমাদের সাথে রয়েছেন। নুসরাত ফাতিমা বাসাবো ঢাকা থেকে আমাদের সাথে রয়েছেন। দিশা ময়মনসিংহ থেকে আমাদের সাথে রয়েছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি শ্রেয়ান খান ময়মনসিংহ থেকে। নাটোর থেকে রিদওয়ান রাকিব আমাদের সাথে আছেন। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সোহেল পাটোয়ারি লক্ষ্মীপুর থেকে। MD আবু বাকার সিলেট থেকে আমাদের সাথে রয়েছেন। অভিজিৎ ভট্টাচার্য আমাদের সাথে রয়েছেন, আবারও তিনি লিখেছেন। আরাফ আমাদের সাথে রয়েছেন উত্তরা থেকে। মেহেদি আমাদের সাথে রয়েছেন চট্টগ্রাম থেকে। ইসমাইল রয়েছেন তানোর থেকে। তো যাই হোক, যারা আমাদের সাথে রয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের
আমাদের সাথে থাকার জন্য, এবং আশা করছি বাকিটা সময় আমাদের সাথে থাকবেন। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে আরো একবার। চলে যাই আবার আমার আরো একটি ঘটনা। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আমরা আপনার ঘটনায় যাব। অসংখ্য ধন্যবাদ আমাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য। আমি আব্দুল্লাহ আল হাদি সোহাগ আরো একবার আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাবো। এসছি আমি সাভার থেকে। আর আমার বন্ধু ফাইম বিন ইমরান, ওকে খুব ধন্যবাদ, ও আমাকে এত দূর নিয়ে আসতে সাহায্য করেছে রেডিও ফুর্তিতে। তো যাই হোক, আমি আমার স্টোরিটাতে চলে যাচ্ছি। আমার এখনকার যে ঘটনাটা সেটা হচ্ছে আমার নিজের নানুর সাথে ঘটা ঘটনা। এটা হচ্ছে অলমোস্ট 40 বছর আগের ঘটনা। তো তখন এই ভূত প্রেত বা জিন যেটাই বলি আমরা, তো অবশ্যই জিন বিশ্বাস করি। তো সেটা তখন এইগুলোর স্বর্ণযুগ ছিল বলা যায়। তো তখনকার একটা ঘটনা আমি বলছি। তো আমার নানু যখন বিয়ে হয়, নানু আর নানার, তো তাদের বৈবাহিক জীবনের ফার্স্ট অ্যাবাউট 5 to 6 years আমার নানু কিছুতেই কেন জানি কনসেপ্ট করতে পারছিলেন না। মানে বাচ্চা পেটে আসলেই সেটা যেভাবেই হোক মিসক্যারেজ হয়ে যাচ্ছিল। তো এটা কেন হচ্ছে এটা ঠিক ওনারা ধরতে পারছিলেন না। আর তখন তো এতটা চিকিৎসা এতটা উন্নত ছিল না। তো ওই গ্রামের যারা উজ্জাত বা কবিরাজ এরা যারা ছিলেন, তো তারা বললেন যে এটা কেন হচ্ছে বুঝতে পারছি না, তবে কিছু ওষুধ দিচ্ছি, হয়তো বা এটা ঠিক হয়ে যাবে। আর কিছু কিছু প্র্যাকটিস দিচ্ছি, এটা নিয়মিত করবেন, হয়তো বা এই প্রবলেমটা হবে না। তো আমার নানু তখন বেশ সিরিয়াস এই বিষয়টাতে, যে কিভাবে এটা এই প্রবলেমটাকে মোকাবিলা করা যায়। তো এক সময় আমার নানু তাকে বলা হলো যে আপনি যখন আপনার পেটে ঠিক বাচ্চাটা আসবে, তখন আপনি দয়া করে এই আপনার যে স্বামীর বাড়ি অর্থাৎ যে শ্বশুর বাড়ি, এখান থেকে আপনি দয়া করে বের হবেন না। এই বাড়িটা আমরা বন্ধ করে দিয়ে যাচ্ছি, যেটা বন্ধ বলে, উদ্ধারা এসে করে দেন। তো তারা এটা এই বাড়িটাকে বন্ধ করে। তো যার ফলে আমার নানু তখন বেশ সিরিয়াস হয় বিষয়টা নিয়ে, এবং তিনি আলহামদুলিল্লাহ প্রথম সন্তান কনসেপ্ট করলেন এবং ডেলিভারি ফাইনালি হলো। আমার বড় খালা তিনি পৃথিবীতে আসলেন। তো এরপরে আমার আম্মু হয়, ওনারা মোট 6 ভাই বোন, 3 ভাই 3 বোন। তো থার্ড যে আমার মামাটা হওয়ার কথা ছিল, তিনি যখন আমার নানুর পেটে আসে, তো তখন একটা খুব অপ্রীতিকর একটা ঘটনা ঘটে যায়। যে আমার নানু, তাকে বলা হয়েছিল ঘরের বাইরে না যেতে, তিনি সেইভাবেই চলছিলেন। খুব কষ্ট হচ্ছিল যদিও, তিনি সব প্রয়োজন ঘরেই সারতেন বেশিরভাগ, যতটুকু পারা যায়, এবং ঘরে খুব দ্রুত চলে আসতেন। তো তারপরে একদিন যেটা হয়, খুবই গভীর রাত, বাইরে তুমুল বৃষ্টি হচ্ছিল, ঝড়, সেই সাথে শিলা বৃষ্টি, খুব বিদ্ভুত একটা অবস্থা। তো আমার নানু এবং নানা এটা একটা জিনিস খেয়াল করে যে তাদের ঘরের বাইরে কেউ একজন আছে। মানে বৃষ্টি হলে সাধারণত যেটা হয় আর কি, মানুষজন আশ্রয় নেয়, কোন একটা ছাউনি দেখলে বা কিছু একটা এরকম মাথার উপর পেলে সেখানে চলে আসে। তো সেই একটা পরিস্থিতি হয় তখন, যে কিছু মানুষ, 2জন মানুষ তখন আমার সেই নানু বাড়ির ব্যালকনিতে এসে দাঁড়ায়। উপরে যেহেতু টিনের ছাউনি আছে, একটু বৃষ্টি থেকে, কিন্তু একসময় তারা নক করে আমার নানুর সেই ঘরে। তো নানা জিজ্ঞেস করে কে। তো তখন তারা আওয়াজ দেয় যে আমরা তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। প্রথম আমরা যখন এখানে আসলাম আপনার এই ছাউনির নিচে বারান্দাতে, তো তখন বৃষ্টিটা ওরকম তুখর বৃষ্টি ছিল না। তো এখন তো আমরা ভিজেই যাচ্ছি, একটু কি আমরা ঘরের ভেতর ঢুকতে পারি? তো নানা 7-5 না ভেবে অবশ্যই বললেন যে অবশ্যই আসতে পারেন। আর এত রাতে কাউকে অতিথি হিসাবে বরণ করে নেওয়া, এটা আজকের সমাজে যদিও ইম্পসিবল এটা, কিন্তু তখন এটা পসিবল ছিল, কারণ তখনকার মানুষজন এত খারাপ ছিল না। রাতে অন্তত চুরি ডাকাতি করতে আসবে এরকম পরিস্থিতি তখন ছিল না, মানুষজন ভালো ছিল। তো নানু যদিও অ্যাজ ইউজুয়াল মহিলা মানুষ, তিনি অনেক কিছু ভাবলেন যে না, এত রাতে দরজা খোলার দরকার নেই, আবার কি না কি হয়। তো নানা বললেন আরে মানুষের বিপদ আপদ হতে পারে, আমাদেরও তো হতে পারে। তো তিনি দরজা খুলেই দিলেন। ইভেনচুয়ালি তিনি দরজা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখলেন যে দম্পতি টাইপের এরকম একজন পুরুষ একজন মহিলা, তো তারা সেখানে দাঁড়িয়ে, বেশ বয়স্ক,
এবং তাদেরকে দেখে যেটা মনে হচ্ছিল যে আমরা যেটা সাধারণত শুনি যে ভৌতিক কোনো কিছু ঘটলে সাদা কাপড় কাফন। এরকম কিছু নিয়ে আসে এবং ফর্মাল ড্রেস, একদম কেতাদুরস্ত পোশাক, সেরকম না। মানে তাদেরকে দেখে মনে হচ্ছে তারা কেবলই চাষবাস করে আসলেন বা কোথাও গিয়েছিলেন, এরকম টাইপের আর কি। মানে একদম সিম্পল তারা ছিল একদম। তো নানা বললেন যে আসেন ভিতর আসেন, বসেন। তো তখন আমার নানু তো তাদের সামনে আসেনি। তো মামাকে নিয়ে তিনি পাশের ঘরেই শুয়েছিলেন। ঘরটা বেশ দূরেও ছিল। মানে অপ্রীতিকর কোনো ঘটনা যে ঘটতে পারে এটা তারা কিছুতেই প্রেডিক্ট করতে পারেন নাই। তো একসময় ওই মেহমান যারা আসলেন ঘরে, ওদের সাথে নানা বিভিন্ন প্রকারের কথা বলছিলেন, কি ব্যাপারে এত রাতে কোত্থেকে আপনারা আসছেন, কোথায় যাচ্ছেন, এগুলো আর কি। তো নানু মামাকে নিয়ে পাশের ঘরেই ছিলেন এবং বেশ দূরেই ছিলেন, ওই ঘরটা বেশ দূরেই ছিল। আর উনি বসেছিলেন হচ্ছে বসার ঘরে। তো এরকম কিছুক্ষণ ঘটনা মানে এই তাদের এই কনভারসেশন চলতে একসময় ওই দুইজন অতিথি তারা বলেই বসে তো আমরা এখন চলেই যাই, কতক্ষণই বা থাকবো এখানে, আর বৃষ্টি তো থামছে না, আমাদের তো বাড়িও ফিরতে হবে। তো নানা বললেন যে না, সে কি করে হয়, আপনারা বসেন, আজকের রাতটা না হয় এখানে থেকেই যান। তো তারা বলে না, সেটা হয় না, আমরা চলেই যাই। তো নানুকে ডাক দিলেন যে এই যে চলে যাচ্ছে ওনারা, তুমি কি একটু দেখা করবে কিনা বা এরকম কিছু বলবে কিনা। দুজন মানুষ আসলেন। তো নানু এসে বলে যে আপনারা থেকে গেলেই পারতেন। প্রথমে যদিও তিনি একটু ভয় পাচ্ছিলেন, পরে বুঝলেন যে না, এরা একদমই গ্রামের মানুষ, একদমই নিরীহ মানুষ, একদম নেহাত বিপদে পড়েই আমাদের ঘরে এসছেন। তো নানু তখন বলে যে আপনারা থেকে গেলে পারতেন। তারা আলটিমেটলি চলেই গেল। তো চলে যাওয়ার পরে যেটা হয় যে বেশ একটা ইন্টারেস্টিং ঘটনা, কিন্তু ডেফিনেটলি তাদের জন্য এটা খুব পেইনফুল ছিল। কারণ তারা যখন মেহমানদেরকে বিদায় দিয়ে তারা যখন আমার মামার কাছে ফিরে যায়, মামা তখন হয়তো বা 6-7 মাসের একটা বেবি, বাচ্চা একটা মানুষ। তো সে ঘুমিয়েছিল ওই সময়টা। তো নানু এবং নানা যখন গিয়ে দেখে যে মামা তো শুয়ে আছে অবশ্যই, কিন্তু মামা ওয়াজ ডেড। মানে ফাইনালি হি ওয়াজ কিলড। কারণ এই মানে সে ওইরকম নিঃশ্বাস নিচ্ছে না, নাকের কাছে হাত নিয়ে দেখা গেল, এবং তাকে একটু নাড়াচাড়া দিলেই যেখানে কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে, সে সেরকম কোনো রেসপন্ড করছে না। তো যার ফলে তারা নিশ্চিত হলেন যে মামা আর নেই। তো এখন এটা কেন হলো, পরবর্তীতে এটা বিভিন্ন ধরনের আধ্যাত্মিক পার্সোনালিটি যারা আছেন তাদেরকে এটা ইনফর্ম করা হলো, কাল রাতে আমাদের এরকম ঘটনা হলো। তারা যেটা বললো যে তোমরা যথেষ্ট পরিমাণ কনসিয়াস ছিলা এই বিষয়টাতে, যে তোমার স্ত্রী অর্থাৎ আমার নানি ঘর থেকে তো বের হচ্ছিল না। তো ঘর থেকে যেহেতু সে বের হচ্ছিল না, ওরা কোনো ক্ষতিও করতে পারেনি। মানে জিন যেগুলো আমরা বলি আর কি, ক্ষতিকারক জিন, ভালো জিনও আছে, বদ জিনও আছে। তো ওরা ক্ষতি করতে পারতো না। কোনো একটা অজুহাতে তারা তোমাদের ঘরে আসে, এবং সেই দিনের যে দুজন অতিথি, তারা কখনোই অতিথি ছিল না, তারা ছিল একদম স্রেফ মানুষরূপী কিছু দুজন জিন। এবং তারা এসে যখন তোমাদের ঘরে প্রবেশ করে, তারা তোমার সেই বাচ্চাটিকে মেরে ফেলতে তারা সক্ষম হয়। এবং তাদের তাদের পাওয়ারটা এত মানে শক্তিশালী পাওয়ার ছিল রাসেল ভাই, যেটা মামা তাদের সাথে দেখাই হয়নি। মামা ছোট বাচ্চা, সে অন্য ঘরে শুয়ে আছে, তারা শুধুমাত্র এই ঘরে আসলো, এসে বসলো, মামার সাথে তাদের কোনো মিটই হয়নি। তারপরেও তারা কি এমন করলো, জাদু বলেন বা যেটাই করেন আধ্যাত্মিক ভাবে, তো মামাকে তারা যেভাবেই হোক মেরে ফেলতে সক্ষম হয়। তো ফাইনালি এটা খুবই একটা কষ্টদায়ক একটা ঘটনা ছিল। তো নানু আমাকে ঘটনাটি বলেছে। তো নানু একদিন পর অবশ্যই কষ্টটা বলে গিয়েছে, বাট তিনি যখন এই ঘটনাটা শেয়ার করলেন আমাদের সাথে, আমি দেখতে পেলাম যে তিনি বেশ খুবই কষ্ট পাওয়ার মতো একটা ঘটনা, কষ্ট পাওয়ার মতো একটা। তো এই ছিল আমার সেকেন্ড স্টোরি। আমি এখন শেষ করছি, যদি আমি সুযোগ পাই হয়তো বা আমি আরো বলতে পারবো। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। এবং আসলে এই ব্যাপারটা খুব অদ্ভুত যে উনি যেটা বলছিলেন যে একটা দুজন মানুষ, একজন মহিলা এবং একজন পুরুষ এসে দাঁড়ালেন, এবং তারা একদম স্বাভাবিক পোশাকে, মানে যেভাবে আমরা শুনি যে সাদা কাপড় পরে কেউ দাঁড়ায় বা সাদা
পাঞ্জাবি পাজামা পরে আসে, সেটাও হয়তো মানে সেগুলো হয়তো সত্যি, কিন্তু এত নর্মাল ছিল যে যে কোনো মানুষের পক্ষে ধোকা খেয়ে যাওয়া সম্ভব, যে কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব না। তাহলে চিন্তা করেন যে আমরা আমাদের প্রতিদিন আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন জায়গায় যাওয়া আসার পথে বা বিভিন্ন জায়গায় ওঠা বসার সময় আমরা কত মানুষের সাথে আমাদের দেখা হয় এবং কত মানুষকে আমরা খুব স্বাভাবিকভাবে হয়তো নিচ্ছি, আমাদের মতোই পোশাক আশাক পরা মানুষ, কিন্তু আসলে কে বলতে পারে যে সে মানুষ কিনা নাকি অন্য কিছু, এটা কিন্তু বলা সম্ভব না। এবং আমরা সেদিন ওনার নানু খুব সহজভাবেই খুব সহজ সরল মানুষ মনে করে এই দুজনকে কিন্তু বাসায় থেকে যাবারও আমন্ত্রণ জানিয়েছিলেন যে আজকে ঝড় বৃষ্টি রাত্রে কিভাবে যাবেন, এখানে থেকে যান, এতটাই বিশ্বাস করেছিলেন তাদেরকে। কিন্তু দেখেন শেষ পর্যন্ত কি হলো। তো আমরা খুব মানে এটা বিশ্বাস অবিশ্বাস পুরোপুরি আপনার ব্যাপার, কিন্তু এই যে ঘটনাগুলো যখন বলেন, মানুষ নিজের জীবনের ঘটনা যখন বলেন এবং মানুষ যখন নিজের আত্মীয় স্বজন এবং নিজের জীবনে ঘটে যাওয়া ঘটনা এইভাবে আপনাদের সামনে উপস্থাপন করেন, তখন মনে হয় যে আসলেই সবকিছুকে যতটা স্বাভাবিক ভাবি ততটা স্বাভাবিক হয়তো না, হয়তো আবার সবকিছু অতটা অস্বাভাবিকও না। ব্যাপারটা এরকম মানে এরকমই অনেকটা। যাই হোক, আসলে যেদিন একদম পুরোপুরি মানে শেষ ঘটে যায় বা পরিণতি ঘটে যায়, সেদিনই আমরা বুঝতে পারি যে এটা কি ছিল। তার আগে পর্যন্ত আমাদের কাছে সবকিছু খুব স্বাভাবিকই মনে হয়, অস্বাভাবিক মনে হয় কোনো দুর্ঘটনা ঘটলে। আমাদেরকে দেখতে পাচ্ছি যে জান্নাতুল ফেরদৌস আমাদের এখানে কমেন্ট করেছেন www.facebook.com/very.ফুর্তি। নাফিসা আনিকা আমাদের সাথে রয়েছেন বাগেরহাট থেকে, এখানে লিখেছেন তিনি। এছাড়া আমাদের জুবায়ের রহমান পাটগ্রাম লালমন্ডিহাট থেকে আমাদের সঙ্গে রয়েছেন। হুমায়ুন কবির রানা খুলনা থেকে আমাদের সাথে রয়েছেন এবং আমাদের সাথে রয়েছেন ফারিহা জাহান এবং আমাদের সাথে রয়েছেন মানিক পণ্ডিত। এছাড়া আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি রূপন্তী লাস্কার। এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি সাকিব মুসা। এছাড়াও নীলিমা আক্তার আমাদের সাথে রয়েছেন, রাজকন্যা আমাদের সাথে রয়েছেন বিপ্লব। এছাড়া আব্দুল আজিজ মারওয়া সহ আরো অনেকে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের যে ভূত এফএম পেজ, সেখানেও দেখতে পাচ্ছি যে জাহিদ আমাদের সাথে রয়েছেন। তারপর আমাদের সাথে রয়েছেন জসিন্তা জিনিয়া মাহি। এছাড়াও এমডি রাহুল আমাদের সাথে রয়েছেন। আমাদের সাথে রয়েছেন কবিতা আফরিন। এছাড়াও এমডি আসিফ হুসাইন আলী আমাদের সাথে রয়েছেন। ফজলে রাব্বি ভুঁইয়া আমাদের সাথে রয়েছেন। এছাড়াও সোহেল সফল আমাদের সাথে রয়েছেন। এছাড়াও আমাদের সাথে রয়েছেন ফারহানা ফারুক মিতু সহ আরো অনেকে। তো আপনি যদি থাকতে চান তাহলে চলে আসুন www.facebook.com/bhutfm.russell এবং www.facebook.com/radio.ফুর্তি এই দুটো অ্যাড্রেসে। আর যদি SMS করতে চান চলে যান মোবাইলের মেসেজ অপশনে, টাইপ করুন ফুর্তি FOORTI ফুর্তি, স্পেস দিলে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আরো একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। স্টে টিউন টু রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার এবারকার ঘটনাটা বেশ একটু আরেকটু অদ্ভুত ধরনের ঘটনা। এটার প্লটটা হচ্ছে, আমরা ঈদে সাধারণত অন্য সবার মতোই গ্রামে একত্র হই আমরা, খালাতো ভাইয়েরা, কাজিনরা যারা আছি আমরা, এবং হই হুল্লোড় সাধারণত হয়। তো আমরা একবার এরকম বাড়িতে যাই। তো যাওয়ার পরে আমরা সাধারণত নানু বাড়িতে উঠি। তো তখন আবার অন্যান্য আত্মীয় স্বজনও ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন অঞ্চলে, এই গ্রামেই হয়তো কয়েকটা গ্রাম পর বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো সেখানেও আমরা যাই, সেখানে আমাদের প্রচুর আত্মীয় স্বজন থাকে। তো কিন্তু একটা বাড়িতে গিয়ে আমরা বেশ মজা পাই, ছোট থেকেই সেখানে যাচ্ছি। তো এখন অবশ্য যাওয়া হয় না। সেটা হচ্ছে আমার খালাতো ভাইয়ের দাদা বাড়ি। তো সেখানে আমিও গিয়েছিলাম এবং সেখানে আমাদের যে ঘটনাটা ঘটেছিল সেখানে আমিও একজন হতে পারতাম, কিন্তু আমি খুবই ফরচুনেট যে আমি ওই দলটাতে ছিলাম না। সেটার কারণ হচ্ছে, আমরা যখন ব্যাক করি ওরা বারবার বলছিল যে আজকে রাতটা থেকে যাও, তোমরা শহরের ছেলে পেলে আবার কি না কি দেখবে, হয়তো কোনো সমস্যা হতে পারে। আর গ্রামে এগুলো প্রচুর থাকে, এই অশরীরী অস্তিত্বগুলো বা বিভিন্নভাবে ভয় দেখায়। তো আমরা সেটা শুনলাম না। অঞ্চলটাও খুব বিদ্যুৎ পর্যন্ত নেই, তো সেখানে স্টে করা আসলে ওরকম ভাবে সম্ভব না। তো যাই হোক, আমরা ফাইনালি চলে আসি এবং একটা ভ্যানও পাই। ভ্যানটা ঠিক করে দেয় ওনারাই,
ওই বাড়ির লোকজনরাই। তো কয়েকটা গ্রাম ক্রস করার পর আমার নিজের যে দাদা বাড়ি, আমি সেখানে থেকে যাই। তো থেকে যাওয়ার ফলেই আমি সেই যে ঘটনাটা আমি সেটা ফেস করি না, আলহামদুলিল্লাহ। আমি সেই জন্য খুবই ভাগ্যবান। তো তখন আমি যখন ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই আমার দাদা বাড়ি, তো তো আমার ওই খালাতো ভাইয়েরা অলমোস্ট 3 জন ছিল ওই ভ্যানটাতে। তো তারা যথারীতি চলে গেল। তো গিয়ে বললাম যে তোরা গিয়ে ফোন টোন দিস, আমি আমার দাদা বাড়ি চলে গেলাম। ওরা চলে গেল। তো ওরা যেটা বললো এরপর থেকে, যেহেতু আমি ছিলাম না, ওদের মুখে শোনা যে আমার এক খালাতো ভাই ও বললো যে আমরা যাচ্ছিলাম এবং ভ্যানওয়ালার সাথেও আমাদের অনেক ধরনের কথা হচ্ছিল। উনি বেশ রসিক গ্রামের মানুষ, বিভিন্ন ধরনের গান গাচ্ছিলেন, ভয়া গান, বিভিন্ন গ্রামের যে সময় গান হয় ঐতিহ্যবাহী, সেগুলো তিনি গাচ্ছিলেন। তো এক সময় আমরা একটা রোড ক্রস করছিলাম, গ্রামের মেঠোপথে, যদিও বেশ অন্ধকার, কিন্তু খুব মোটা হরফে লেখা একটা সাইনবোর্ড, যেটা চোখে পড়বে যত অন্ধকারই হোক। আর বিশেষ করে লাল অক্ষরে লেখা, তো সেটা একটু ফোকাস বেশি করছিল। তো সেখানে বেশ বড় অক্ষরে লেখা আছে নিষিদ্ধ ঘর। ওই ঘরটাতে একটা টিনের ঘর, খুব ছোট। তো ওরা বেশ একটু প্রথমে হাসে যে আসলে নিষিদ্ধ ঘর বলতে আমাদের সমাজে সাইনবোর্ডে লেখা ছিল, সাইনবোর্ডে নিজের চোখে দেখেছেন? আমি তো ছিলাম না। আচ্ছা, আমি তো ওই ঘটনাতে ছিলাম না, আমি তো নেমে পড়লাম আগে। একটা গ্রাম আগে আমার দাদা বাড়ি, সেখানে ওরা বললো আর কি যে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম একটা গ্রামের ঘর, সেখানে লেখা আছে নিষিদ্ধ ঘর। তো নিষিদ্ধ ঘর বলতে আসলে আমাদের সমাজে একটু অন্যভাবে মিন করা হয়, কিন্তু ওইখানে আসলে গ্রামবাসী ওইটা মিন করে না। এটা হচ্ছে একটা ঘটনা ঘটেছিল, সেটা আমি পরে বলবেন, পরে আসছে সেটা, হ্যাঁ। আমি আসছি ওখানে। তো ওই যে ভ্যানওয়ালা, উনি বিভিন্ন মানে ওনার এই গানের অত্যাচারেই বরং আমার খালাতো ভাইরা বেশ মানে বিরক্ত হচ্ছিল, কিন্তু সে হঠাৎ করে গানটা থামিয়ে দিল, মানে কোনো কথাই সে বলছে না। আর এরা এদিকে ভ্যানে বসে বসে এই টিটকারি মূলক যে কথাগুলো, টিটকারি নিষিদ্ধ ঘর বা এই একসময় জিজ্ঞেস করে কি ভ্যানওয়ালা ভাই, এটা কি আসলে নিষিদ্ধ ঘর কেন, এটা কেন, এটা আপনার তো এই গ্রামেরই। তো তখন তিনি গ্রামের ভাষায় নাকি বললেন যে ভাইজানরা এগুলো বাদ দেন, তো এগুলো ভালো জিনিস না, এগুলো এই আলোচনা বাদ দেন, এগুলো এখানে ঘটনা আছে, তাড়াতাড়ি দোয়া করেন যেন এই রাস্তাটা তাড়াতাড়ি আমরা পার হইতে পারি, এরকম উনি ওনার ভাষায় বললেন। তো এরকম কিছু দূর যাওয়ার পরে প্রায় ওনাদের মানে ওদের যে ডেস্টিনেশন প্রায় পৌঁছে গিয়েছিল, তার একটু আগে হঠাৎ করে দেখে যে তাদের যে ভ্যানওয়ালা, সে তো চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে তারা নোটিস করলো যে ভ্যানওয়ালার মাথা থেকে একদম প্রায় কোমর পর্যন্ত চুল নেমে এসেছে, মানে একদম সুশ্রী মেয়েদের যে চুল থাকে, মানে মনে হচ্ছে সেটা একটা মহিলা। আচ্ছা, তো সে তো মহিলা ছিল না, মহিলা ছিল, পুরুষ ছিল, ডেফিনেটলি সে ভ্যান চালায় পুরুষ ব্যাপার, খুবই অদ্ভুত ব্যাপার। তো তারা যেটা বললো যে এটা কি, মানে ওরা যে বলবে যে এটা কি বা এটা কেন হচ্ছে, এটাও তো বলার সাহস থাকার কথা না। একটা মানুষ চোখের সামনে বদলে যাচ্ছে এবং সে ইভেনচুয়ালি সে একটা মহিলাই হয়ে গেল। তো মহিলা হওয়ার পরে এখন আর কিছু ডিসকাস করার কোনো প্রশ্নই আসে না, যেটা কি, এটা যে সুপার ন্যাচারাল কিছু হচ্ছে, স্বাভাবিক কিছু ঘটছে, এটা বোঝাই যাচ্ছে, এটা সবাই বুঝতে পারবে। তো এখন ওদের যে ভাষ্য শুনলে হাসি পায়, কিন্তু ওদের জন্য হাস্যকর ছিল না। ওরা বলে যে কে কোন দিকে আমরা জানি না, আমি একদিকে আর অন্যরা অন্যদিকে, কিসের ভ্যান আর কিসের ভ্যান চালক আমরা কিছু জানি না। পরে আমরা যার যার মতো আলাদা হয়ে যাই। তো সবচেয়ে যেটা ইন্টারেস্টিং যে ওই ওদের মধ্যে থেকে একজনকে পাওয়া যায় একটা তাল গাছের উপরে। আচ্ছা, এটাই হচ্ছে একটু বেশি অদ্ভুত। আর বাকিরা ওই গ্রামের মেঠোপথের পাশে সাধারণত যে ধান ক্ষেত থাকে, বিভিন্ন ক্ষেত থাকে, ওখানেই পড়েছিল তারা। আর তাল গাছের উপরে যে ছিল সে বেশ ইনজোর্ড ছিল। কিভাবে গিয়েছিল এটা আমরা বুঝতেই পারছি। উনার কিছু মনে নাই, উনি কিছু বলতে পারেন না, একজন শুধু বলতে পারে, আর বাকিরা প্রায় বলতে পারেন অনেকদিন তারা অ্যাবনর্মালি ছিল। এরকম ঘটনা ঘটলে সবাই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তো পরবর্তীতে ওদের কি গ্রামবাসী জিজ্ঞেস করলো, আর তাদের পোশাক দেখে বোঝা যাচ্ছিল যে এরা শহরের ছেলে। কি হয়েছিল তোমাদের? বললো যে একজন শুধু ভাগ্য ভালো সব বলতে পেরেছিল যে আমাদের এই ঘটনা। পরে ফাইনালি গ্রামবাসী যেটা তাদেরকে ইনফর্ম করলো যে ওই ঘরটাতে
তাও তো অনেক দিন আগের কথা, সেই 90s-এর ঘটনা এটা। জি। একটা মেয়ে বেশ মানে নির্যাতিত হয়েছিল যেভাবেই হোক কিছু মানুষের দ্বারা, তো সেই অপমানটা সে সহ্য করতে পারছিল না। আচ্ছা। তো ফাইনালি সে ডিসাইড করে যে সে আত্মহত্যা করতে আচ্ছা। চায়। কাজটা যদিও গর্হিত কাজ, তারপরে সে ফাইনালি সেটা করে, আচ্ছা। এবং করার ফলে এবং সে এটা এক্সিকিউট করে ওই ঘরেই, আচ্ছা আচ্ছা যে ঘরটাতে পরবর্তীতে মানুষ যে ভেঙে ফেলবে জি। সেই সাহসটাও কেউ করে নাই। কারণ এখানে একটা জিনিস আমি না বললি না, ওই ঘরটা যেই ভেঙে ফেলতে চেয়েছে জি। পরবর্তীতে ওই গ্রামে তার লাশ পাওয়া গেছে, এবং এমন লাশ যে সেই লাশটা কোনো চেনার মানুষ মতো তাকে হত্যা উপায় নাই। করেনি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কোনো বিভৎস সে অবস্থা কখনো একদম। মানে কোনো মানুষ নিহত মানুষ ওন্ডেড ছিল না, মানে একদম দেহ তার সব ঠিকঠাক আছে, আচ্ছা, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি, সে এমনি মারা গেছে। আচ্ছা। এটা হওয়ার কথা না, যদিও মানুষ যে কোনো ভাবেই মরতে পারে যে কোনো বয়সে, কিন্তু এই কিন্তু ঘর ভাঙার সাথে এই ব্যাপারটা যেই মিলল। এই পরামর্শটা দিয়েছে যে এরকম একটা ঘর ভেঙে ফেলা হোক, জি। সে পরের দিন না হলেও কিছুদিন পর তার অস্বাভাবিক মৃত্যু গ্রামবাসী দেখেছে। Okay. বেশ সবাই এটা নিয়ে খুব বেশ উদ্বিগ্ন ছিল। তো তো আমার সেই খালাতো ভাইদেরকে ইনফর্ম করা হলো যে এই ঘরটা এরকমই একটা অভিশপ্ত ঘর, এবং তোমরা যে দেখতে পাচ্ছ এই ঘরটা, প্রশ্ন আসতে পারে যেটা ভেঙে ফেলা হয় না কেন, এই হচ্ছে কারণ। রাফিল ভাই, আমার মনে হয় সেটা ঘরটা এখনো থাকতে পারে। আমি জানি না, অনেকদিন সেই গ্রামে যাওয়াও হয় না, তবে ঘটনাটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছিল। আমি না, বেশ ইন্টারেস্টিং। শেয়ার করার চেষ্টা করলাম, বাকিটা ভেরি মাচ। লিসনারদের কেমন লাগলাম জানি না। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনা শেয়ার করার জন্য, এবং আমরা পরবর্তী ঘটনায় যাব, তবে তার আগে একটা ছোট্ট বিরতি, মানে একটা ছোট্ট ঘটনা জানিয়ে দিচ্ছি। সরি, বিরতি না, ঘটনার আগে আরো একটা জিনিস আপনাদেরকে একটু জানাতে চাই, আর সেটি হচ্ছে যে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত ব্র্যান্ড বিক নিয়ে এলো বিক বডি রেজার। এটি একটি বিশেষ রেজার যা ব্যবহারে পানি, ক্রিম, ফোম বা জেল প্রয়োজন হয় না, এবং শুষ্ক ত্বকে এটি নারী এবং পুরুষ উভয় ব্যবহারের উপযোগী। মনে রাখতে হবে, এই রেজারটি কেবল ব্যক্তিগত পরিচ্ছন্নতার জন্য, দাড়ি, গোঁফ, শেভের জন্য না। ফ্রান্সের তৈরি বিক বডি রেজার এখন পাওয়া যাচ্ছে আপনার নিকটস্থ দোকানে। আজই খোঁজ করুন, এবং বিক রেজার বাণী হচ্ছে পরিচ্ছন্ন শরীর, পবিত্র মন। যাই হোক, আমার মনে হয় যে ঘটনা আপনারা জানতে পারলেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং পরবর্তী যে ঘটনাটি সেটি আমাদের একটা অডিও ক্লিপ শোনাচ্ছি আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই থাকবেন। আমার নাম উজ্জ্বল আচার্যি, আমি ইন্ডিয়াতে থাকি। ইন্ডিয়ার আসামের গুয়াহাটিতে আমার বাড়ি। আমি জাস্ট আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম ইন বিএসসি। সো আমি সোজাসুজি আমার ঘটনাতে চলে যাই। এই ঘটনাটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স, আর আমার সাথে ঘটেছে আজকে থেকে 3 বছর আগে, যখন আমার জেঠু জীবিত ছিলেন। এখন বর্তমানে আমার জেঠু জীবিত নেই, বাট আমি ছোট থেকে মাছ ধরতে খুবই বেশি ভালোবাসতাম। আমি প্রত্যেক সানডেতে আমার জেঠুর সাথে মাছ ধরতে যেতাম। আমাদের বাড়ির সামনে একটা জায়গা আছে দীপর বিল নামে, সেটা খুবই একটা সুন্দর ফিশিং স্পট, খুবই সুন্দর জায়গা। সেখান থেকে রোজ মার্কেটে মাছ সাপ্লাই হয়, খুবই মানে সুন্দর একটা বিল। সো এক রোববারে, এক গরমের দিনে আমি আর আমার জেঠু সেখানে মাছ ধরতে গেছিলাম। বলে রাখা ভালো যে ওই যেখানে আমরা মাছ ধরতে গেছিলাম সামনে একটা শ্মশান আছে, খুব বেশি সামনে না, জাস্ট একটু মানে দূরে একটা শ্মশান আছে। আর যেখানে আমরা মাছ ধরতে বসেছিলাম, মানে উপর দিকে রাস্তা, মানে রাস্তার থেকে একটু জাস্ট, মানে রাস্তার দুই পারে বিল, দুই পারেই জল। রাস্তার থেকে একটু নিচে নামলেই মানে আপনি ভালোভাবে বসে মাছ ধরতে পারবেন। সো স্বাভাবিকভাবে আমি আর আমার জেঠু মানে মাছ ধরতে গেছিলাম। রাস্তার থেকে একটু নিচে নেমে আমরা মাছ ধরছি। গরমের দিন ছিল, ছাতি খুলে বসেছিলাম। সো মাছ ধরতে ধরতে সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। এখন আর চোখে কিছু দেখা যাচ্ছে না। সো আমরা উঠে গেলাম মাছ ধরা থেকে। মাছও পেয়েছিলাম মোটামুটি। সো আমরা উঠে গেলাম, মানে রাস্তার উপরে উঠে গেলাম। তারপরে আর বলে রাখা ভালো যে রাস্তার মধ্যে, মানে রাস্তার বোথ সাইড দেখা যাচ্ছে, এই পাশে আর ওই পাশে দেখা যাচ্ছে। একটা প্রাণীও ছিল না রাস্তাতে, না কোনো মানুষ, না কোনো পশু পক্ষী, কিছু ছিল না মানে রাস্তাতে। সো আমরা মাছ ধরা তো আমাদের হয়ে গেল। সো আমরা ওই জায়গাটা থেকে উঠে আমরা ব্যাক করছিলাম আমাদের ঘরের দিকে। বাট জাস্ট 30 সেকেন্ড বা 40 সেকেন্ড পরে
আমাদের ফট করে মনে পড়লো যে আমরা কিছু একটা ভুলে গেছি। ফট করে মনে পড়লো যে আমরা আমাদের ছাতিটা মানে সেই জায়গাটাতে রেখে এসেছি, আমরা আনতে আনতে মানে ভুলে গেছি ছাতিটা। সো আমরা আবার ব্যাক করলাম জায়গাটাতে যেখানে আমরা মাছ ধরতে গেছিলাম। জাস্ট বেশিক্ষণ হয়নি, জাস্ট 30 to 40 সেকেন্ড। আমরা আবার ব্যাক করলাম, রাস্তাতে কেউ ছিল না, কেউই না। আমরা আবার ব্যাক করলাম, ব্যাক করে আমরা যখনই আমাদের ওই স্পটটাতে গেলাম যেখানে আমরা মাছ ধরছিলাম, আমরা দেখতে পাই, আমি আর আমার জেঠু দেখতে পাই যে আমরা যেখানে বসেছিলাম ঠিক সেখানে একটা মেয়ে উল্টো করে মুখ, মানে ফেসটা অপোজিট সাইডে জলের দিকে, আর চুলটা খুবই বেশি লম্বা, স্বাভাবিকের থেকে খুবই বেশি লম্বা। নর্মালি যেটা মেয়েদের চুল যতটুকু লেন্থ হয় সেটা থেকে হয়তো 2 বা 3 গুণ বেশি লম্বা হবে। মেয়েটা আমাদের থেকে অপোজিট সাইডে মুখ করে বসেছিল, আর আমাদের ছাতিটা হাতে নিয়ে, মানে খুলেনি, জাস্ট ছাতিটা হাতে ধরে বসেছিল আমাদের থেকে অপোজিট সাইডে মুখ করে। সো মানে বলতে গেলে আমি আর আমার জেঠু কেউই ভয় পাই না, বাট তখন একটু কেমন জানি লাগছিল যে রাস্তাতে তো কেউ নেই। তো এই বেশিক্ষণ তো হয়নি, 1 মিনিটও হয়নি ভালো, মানে ভালো করে 30-40 সেকেন্ডের মধ্যে এখানে কে এসে বসতে পারে। সো আমরা ডাকলাম মেয়েটাকে, ভাবলাম যে দিকে দেখি কে। তো আমরা ডাকলাম যে এই কে রে তুই। আমার জেঠু ফার্স্টে ডাকলো, তারপর আমি ডাকলাম। আর মানে আপনারা বিশ্বাস করবেন না, ডাকার সাথে সাথে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড মেয়েটা আমাদের দিকে মুখ করলো। মুখটা আমি আপনাদেরকে ডেসক্রাইব করছি, কাগজ পুরালে যেরকম ছাই যেরকম হয়ে যায়, কাগজটা পুড়ে গেলে যেরকম ছাই হয়ে যায়, ঠিক সেরকমই মুখের রংটা একদম ছাইয়ের মতো, একদম কিছু দেখা যাচ্ছে না। তার মধ্যে 3 সন্ধ্যা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, না চোখ বোঝা যাচ্ছে, না নাক মানে বোঝা যাচ্ছে, না ঠোঁট বোঝা যাচ্ছে, শুধু চুলটা ভালো মতো দেখা যাচ্ছে। মেয়েটা, আমরা ওকে বলতে বলতেই মেয়েটা আমাদের দিকে তাকিয়ে, ওর মুখটা দেখতে পেরেছি ছাইয়ের মতো, আমাদের দিকে তাকিয়ে উইদিন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড ও জলের মধ্যে লাফ দিল, খুবই উঁচা লাফ দিয়ে জলের মধ্যে পড়লো। আপনারা বিশ্বাস করবেন না, ও যে লাফ দিয়েছে ও মেয়ে হিসাবে লাফ দিয়েছে, বাট ও যে জলে পড়েছে মাছ হয়ে পড়েছে। আমি বুঝতে পেরেছি যে, আমি মানে জানি যে এটা আপনাদের বিশ্বাস করা খুবই বেশি মানে কষ্ট হবে, কারণ যার সাথে এক্সপিরিয়েন্স হয় সেই বুঝে। বাট আমি আপনাদেরকে বলছি যে খুবই ভয়ঙ্কর একটা এক্সপিরিয়েন্স ছিল। আমি কোনোদিনও ভূত প্রেত এগুলো কিছু আমি মানতাম না, বাট সেদিনকে আমি যে জিনিসটা দেখলাম সেটা আমার জন্য খুবই মানে ভয়ানক একটা জিনিস। যে মেয়েটা ফট করে তাকিয়ে মেয়ে হয়ে লাফ দিল, আর রুই মাছের কিছু একটা শেপ হয়ে জলের মধ্যে পড়লো। আমি জানি না সেটা জল পড়ি না ভূত না জিন, আমি কিচ্ছু জানি না সেটা কি, বাট সেটা যে জিনিসই ছিল আমার জন্য তো খুবই বেশি ভয়ানক একটা জিনিস ছিল। আর আমি সেই স্পটে আর কোনো দিনও মাছ ধরতে মানে যাইনি, বিকজ সেই জায়গাটাতে আরেকবার গেছিলাম চেষ্টা করে যে মাছ ধরবো সেই জায়গাটাতে, আবার কিছু দেখি নাকি মেয়েটাকে, কিন্তু এত গা ছমছম করছিল, এত ভয় লাগছিল সেই দিনের বেলায় যে আমি আর যেহেতু সেখান থেকে আবার ওই দিনের বেলায় ব্যাক করলাম। বাট খুবই অদ্ভুত একটা জিনিস ছিল। আর এটাই আমার ঘটনা, যেটা আমার মানে আজকের থেকে আমার সাথে 3 বছর আগে মানে ঘটে যাওয়া ঘটনা এটা। আর আমি ভূত এফএম-এর খুবই একজন বড় ফ্যান। আমি আমাদের ইন্ডিয়াতে ভূত এফএম আসে না, চ্যানেলটা আসে না, রেডিও ভর্তি, তাই আমি ডাউনলোড করে হলেও শুনি। আমি খুবই বড় ফ্যান, আর আমি একটা এপিসোডও মিস করি না, সব এপিসোড শুনি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার কাছে এরকম আরো মানে ঘটনা আছে, হয়তো নিজের সাথে ঘটে যাওয়া না, বাট কারো মুখে শোনা বা ঘরের কোনো মেম্বার্সের সাথে ঘটে যাওয়া, বাট আমি সেগুলোও শেয়ার করতে চাই। যদি আপনাদের ভালো লেগে থাকে আমি নিশ্চয়ই শেয়ার করবো। লাভ ইউ বাংলাদেশ, লাভ ইউ অল, বাই। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:21। শুনছেন সবসময় রেডিও 48.0 FM। আমি রাসেল আছি সাথে, এবং অলরেডি মাসুম আমাদের মাঝে চলে এসছে। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। হাই লিসেনার, আমি মোহাম্মদ মুস্তাক শওকত তফসির, অ্যান্ড আমি এসেছি নরসিংদী হালিপুর থেকে। ওকে, একজন সার্ভার থেকে এসেছেন, একজন নরসিংদী থেকে আসছেন। আজকে ঢাকার বাইরের 2 অতিথি আমাদের এখানে। আপনার ঘটনায় চলে যাই আমরা। জি রাসেল ভাই, আপনাকে থ্যাঙ্কস আমাকে মানে ঘটনা বলার জন্য, যে সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি সরাসরি রাসেল ভাই ঘটনায় চলে যাচ্ছি।
তো ঘটনাটা ঘটে 1991-এ। তখন আমার আব্বুর ফ্যামিলিতে ছিল, তার আগে বলে আমার আব্বুর ফ্যামিলিতে ছিল যে আমার আব্বুর বড় ভাই, দ্যাট মিনস আমার চাচা চাচি অ্যান্ড আমার দাদি। আর আমার আব্বা যখন খুব ছোট থাকতে আমার দাদা মারা যায়। তো ওই সময়ে মানে আমার আম্মুর সাথে আব্বুর বিয়ে হয়। তো এর 1 বছর পর আমার চাচির একটা বেবি হয়, সেটা মেয়ে ছিল। তো তার মাঝে কিছু অস্বাভাবিক লক্ষণ মানে লক্ষ্য করা যায়, যেটি যখন সে তার মার কোলে থাকতো বা অন্য কারো কোলে থাকতো সে খুব কান্না করতো এবং খাবার খেতে চাইতো না। তো এক সময় দেখা যায় যে আম্মুর কোলে গেলে সে খুব শান্ত হয়ে যায় এবং মানে আম্মু খাবার দিলে সে খায়। তো এভাবেই চলতে থাকে। তো একটা সময় মানে সেই আমার চাচাতো বোন মানে আম্মার দিকে মানে খুব এক অদ্ভুত চাহনিতে চেয়ে থাকে। তো আম্মার প্রথম দিকে সেটা কেয়ার করে না। তো তারপর থেকে যখন এটা চেয়ে থাকে তখন এটা সবাই জানতে পারে এবং এলাকায় মানে মোটামুটি পাশের বাড়িগুলোতে জানাজানি হয়ে যায় যে আমার চাচাতো বোনের মধ্যে কিছু একটা আছে বা কোনো প্রবলেম আছে। তো পাশের মানুষ আম্মুকে বলে যে, তার আগে বলেনি যে তখন আমার বড় বোনের জন্ম হয়নি, তখন আমার বড় বোন আম্মুর গর্ভে ছিল 5-6 মাসে। তো তখন আশেপাশের মানুষ আম্মাকে মানে নিষেধ করতো যে যেহেতু ওর মাঝে কিছু একটা প্রবলেম আছে, তোমার দিকে এভাবে চেয়ে থাকে, সে তার মার কুলে থাকে না, কারো কুলে থাকে না, তোমার কাছে আসলে সে খাবার খায় বা তোমার কান্না বন্ধ করে দেয়, অদ্ভুতভাবে চেয়ে থাকে ভয়ঙ্করভাবে, তার মানে তুমি ওকে নিও না, কোনো প্রবলেম হতে পারে। তো আম্মু সেটা শোনার পর মানে তাদের কিছুই বলে না। অ্যান্ড আম্মু মনে মনে ভাবে যে আমার শাশুড়ি যেহেতু আমাকে কিছু বলছে না, দ্যাট মিনস আমার দাদি আমার বাবা মানে আমার বাবা ওনাকে আম্মুকে কিছু বলে নাই এই ব্যাপারে। তো তিনি আম্মু ভেবেছিল যে হঠাৎ করে যদি তাদেরকে না করা হয় যে এই বাচ্চাকে আমার কোলে দিবে না, তো তখন হয়তো বা তারা রাগ করতে পারে বা তারা মনে কষ্ট পেতে পারে। তো সেই ভেবে আম্মু আমার সেই কাজিন মানে আমার বোনকে রাখে, নিজের মতো নিজের বেবির মতোই রাখে, তাকে খাইয়ে দেয়, তার কাছেই রাখে। তো রাসেল ভাই যা হয় তার পরবর্তীতে একটা সময় আমার সেই বোন মারা যায়। তো মারা যাবার 4 থেকে 5 মাস পর আমার সেই বড় বোন, তার নাম রুনা, তার জন্ম হয় এবং কিছুদিন যাবার পর তার মাঝে সেই সেম লক্ষণগুলা মানে লক্ষ্য করা যায়। তো আমার আম্মা বুঝতে পারে যে তার মধ্যেও সেই আমার মারা যাওয়া চাচাতো বোনের যে লক্ষণগুলা ছিল সেগুলা ঘটছে। যেমন সেও আম্মুর দিকে মানে ওই রকম অদ্ভুত চাহনিতে চেয়ে থাকতো এবং মানে চাহনিটা ছিল অদ্ভুত ভয়ঙ্কর, যে আম্মু খুব ভয় পায়, তারপর সে খুব কান্না করে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা ছিল, সে রাসেল ভাই মানে প্রচুর খাবার খেত প্রচুর, তাকে দেখা যেত প্রচুর খাবার খেত। তো একটা সময় আম্মু আমার বোনকে নরসিংদীর কোনো একটা লোকাল ডাক্তারের কাছে নিয়ে যায়। তো সেখানে ডাক্তার কোনো সমস্যা পায় না, সেখানে গিয়ে সে নর্মাল ভাবে আচরণ করতে থাকে, বাড়িতে যেভাবে আচরণটা করে সে আচরণটা সেখানে করে না। তো ডাক্তার বললো যে তার মধ্যে কোনো প্রবলেম নেই, তাকে আপনার বাড়িতে নিয়ে যান। তো আম্মু আব্বু চিন্তিত হয়ে পড়লো যে ডাক্তাররা ওইটা মানে কোনো সলভ করতে পারছে না। তো তারপর তার যে কান্নাটা এবং অদ্ভুত চাহনিটা তীব্র হতে থাকে, মানে ভয়ঙ্কর হতে থাকে আরো। তো আম্মু আব্বু সেই চাচাতো বোনের কথা ভেবে মানে আমার বোনের কথা ভাবতেছে যে যদি তারও কিছু হয়ে যায়, সেইভাবে তাকে ঢাকা নিয়ে আসা হয়। ঢাকায় একজন ভালো শিশু ডাক্তারের কাছে নিয়ে আসা হয়। তো ডাক্তারের সাথে সে হাসে, মানে খুব নর্মাল একটা 8-10টা বেবির মতো সে আচরণ করে। তারপর ডাক্তার আমার আম্মুকে আস্ক করলো যে রোগী কে আসলে, এই বেবি না আপনারা? তো আম্মু আব্বু আরো চিন্তিত হয়ে পড়লো যে না, এই ডাক্তারও মানে কিছুই করতে পারছে না। তো যথারীতি আব্বু আম্মু ব্যর্থ হয়ে বাসায় চলে যায়। তো তারপর যা হয়, নরসিংদীর পুটিয়া নামক একটা স্থানে একটা কবিরাজ ছিল। তো তার আব্বু আম্মু ঠিক করে যে আমার বোনকে সেই কবিরাজের বাসায় নিয়ে যাওয়া হবে। তো একদিন রিক্সা করে যাচ্ছিল, তখন আমার বোন ছিল আব্বুর কুলে। আব্বুর কুলে থাকা অবস্থায় আমার বোনের হাত আব্বুর পকেটে চলে যায় এবং পকেটে যা ছিল তা
টাকা পয়সা, পয়সা না, টাকা এবং যে কাগজপত্র ছিল তা আমার বোনের মুঠে মানে হাতে মুঠ করে বের করে ফেলে এবং একটা সময় সেটা ফেলে দেয়। তো আব্বু রিক্সা থামিয়ে সেটা তুলে নেয়। তুলে নেওয়ার পর যথারীতি রিক্সা দিয়ে সে কবিরাজের বাড়িতে যেতে থাকে। একটা সময় সেখানে পৌঁছে যায়। পৌঁছে যাওয়ার পর সেখানে দেখতে পেল যে কবিরাজ বাসায় নেই। তো ওইখানে একটা লোক ছিল, আব্বু আম্মুকে একটা রুম দেখিয়ে সেখানে বললো যে ওখানে গিয়ে বসেন, কবিরাজ সাহেব একটু পর চলে আসবে। তো এরপর যা হয়, আব্বু আম্মু একটা রুমে যেয়ে বসে, আর আমার বোন তখন ছিল আমার আম্মুর কোলে, আম্মুর কাছেই ছিল। তো তারপর আম্মুর পিছনে ছিল একটা জানালা, লোহার শিক দিয়ে বাঁধানো ছিল। তো সেই জানালাটা ধরে আমার বোন খেলছিল। তো রাসেল ভাই বলেনি, তখন আমার বোনের বয়স ছিল 5 থেকে 6 মাস। তো একটা সময় আম্মু দেখতে পায় যে সে শিকল বেয়ে আমার বোন উপরে উঠে যাচ্ছে। তো এটা দেখে আম্মু খুব অবাক হয় এবং ভয় পেয়ে যায়। তো এর কিছুক্ষণ পর আপনার কবিরাজ আসে, আসার পর সবকিছু শুনতে পায়। তো সবকিছু শোনার পর উনিও যথারীতি ব্যর্থ হয়, মানে কিছুই করতে পারে না। তো তারপর কিছুদিন চলে যায়, আব্বু আম্মু চিন্তিত হয়ে পড়ে যে তাদের কিছুই করার ছিল না। তো হঠাৎ রাসেল ভাই একদিন যা হয়, একদিন মানে আমাদের সেই পুরান বাড়ি থেকে এই কান্নার শব্দ শোনা যায় যে আমার আম্মু খুব কান্না করছে, এলাকার মানুষ জড়ো হয়ে যায়। তো তারা সবাই চলে আসে, এসে দেখে যে আমার বোনকে মানে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এবং জাস্ট মুখটা বের হয়েছিল এবং থুতার নিচে তার হালকাভাবে নাড়াচড়া করছিল, খুবই অল্প পরিমাণে। তো সবাই ভাবছিল যে মনে হয় আমার বোনটা মারাই যাবে। তো এইভাবে আমার আম্মু যখন প্রচন্ড কান্নাকাটি করছিল, তো পাশের বাড়িতে একজন গেস্ট কোনো একটা কাজে এসেছিল। তো তিনি আমাদের বাড়িতে এসে জানতে চায় যে এখানে কি হয়েছে। তারপর তিনি সকল ঘটনা শোনার পর আম্মুকে বোন বলে ডাকে এবং বলল যে দেখো, আমি তোমাকে বোন বলে ডাকলাম এবং আমি তোমাকে কথা দিলাম তোমার মেয়েকে আমি 3 মাসের জন্য হলেও তোমার কোলে জীবিত অবস্থায় রাখবো। আচ্ছা। তো তারপর যা হয়, তার কথা শুনে আম্মু কিছুটা হলেও অবাক হয়। তো তারপর আর বলেনি যে ওই লোকটা ছিল হিন্দু এবং ভদ্রলোকের নাম ছিল নিখিল। তো তিনি আমার আব্বুর কাছ থেকে পারমিশন নেয় যে আমার বোনকে সে কুলে নিবে। তো আব্বু পারমিশন দেওয়ার পর তিনি কুলে নিল। নেওয়ার পর তিনি কিছু কাজ করার পর তিনি আম্মুকে একটা কাজ দেয় এবং আব্বুকে একটা কাজ দেয়, যথাক্রমে দুজনকে 2টা কাজ দেয়। এবং আম্মুকে একটা কাজ দিয়েছিল যে পাশের বাড়ি থেকে আপনার পাশের বাড়ি থেকে আপনার কিছু একটা আনতে হবে, যেটা দিয়ে মানে রান্নাঘরে ব্যবহার করা হয় কোনো কাপড়। তো আম্মু সেটা নিয়ে আসার পর আমার বোনের 4 হাত পায়ে সেটা চুরির মতো পেঁচিয়ে দেওয়া হয় এবং আব্বুকে যে একটা কাজ দেওয়া হয় যে মানে আমাদের যে বাড়িটা ছিল সেটাকে রাউন্ড দিতে হবে কোনো একটা হাতে কিছু একটা নিয়ে এবং কোনো একটা কিছু পাঠ করে। তো এভাবে চলতে থাকে। তো এভাবে চলার পর হঠাৎ আমার নিখিল আঙ্কেল, যিনি হিন্দু ছিলেন, মানে যিনি বলেছিলেন যে ওনাকে সুস্থ করবে আমার বোনকে, তো তিনি সিলেট থেকে একজন লোক নিয়ে আসে। তিনিও হয়তো বা কোনো কবিরাজ ছিল। তো নিয়ে আসার পর উনি আমার আম্মুকে বলল যে আপনি মানে খুব কঠোর হতে হবে, আমরা একটা কাজ করতে যাচ্ছি। তো সেটা শোনার পর আম্মু বলল যে আমি আমার মেয়েকে সুস্থভাবে পাওয়ার জন্য সবকিছুই করতে রাজি আছি, ত্যাগ করতে রাজি আছি। তো একদিন আম্মুকে বলল হঠাৎ করে যে আপনি একটা পাতিলে গরম পানি ফুটান। তো আম্মু সেই কাজ করলো যে পাতিলে পানি দিয়ে সেই পানি গরম করতেছিল। তো তারা আসলো, কবিরাজ আঙ্কেল, নিখিল আঙ্কেল এবং তার সাথে যে লোকটা ছিল তারা আসলো, এসে আমার বোনকে কোলে নিল। কোলে নেওয়ার পর 3 রাস্তার মোড়, সে আমাদের বাড়ির পাশেই ছিল 3 রাস্তার মোড়, সেই মোড়ে নিয়ে যাওয়ার পর একটা তোয়লা অথবা গামছার মধ্যে আমার বোনকে রাখা হয়। সে রেখে আমার মানে সেই তোয়লাটা উপর তারা ধরে রাখে এবং ধরার পর যে চুলা থেকে নিয়ে যাওয়া যে গরম পানি, সদ্য ফুটানো পানি আমার বোনের উপর ঢেলে দেওয়া হয়। তো ঢেলে দেওয়ার পর রাসেল ভাই যা হয়, একজন সাধারণ মানুষের উপর যদি সেই পানিটা ঢেলে দেওয়া হয় তাহলে দেখা যাবে মানে তার অস্তিত্ব মানে টিকেই থাকবে না। যে গরম ছিল সেই পানিটা, মানে হাড় মাংস সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। কিন্তু রাসেল ভাই অবাক হলে সত্য, আমার বোনের কিছুই হয়নি। তবে যা হয়েছে, তার মুখটা বিকৃত হয়ে যায় এবং 3টা চিকন কণ্ঠে 3টা শব্দ বের হয়।
সেই শব্দ বের হয় যেটা সবাই দেখে। তারপর কবিরাজ আঙ্কেল আমার বোনকে নিল, কিন্তু সে সম্পূর্ণ সুস্থ। তার মাঝে কোনো ওইরকম মানে বোঝাই যাচ্ছিল না যে বা কোনো ধরনের পুরা চিহ্ন কিচ্ছু ছিল না। সে সম্পূর্ণ সুস্থ ছিল। অ্যান্ড কবিরাজ আঙ্কেল বললো যে যান, ওকে বাসায় নিয়ে যান, ঠান্ডা পানি দিয়ে গোসল করিয়ে নিন। তারপর আমার বোন সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। আর এখন আমার বোন মানে দুজনের মা এবং সম্পূর্ণ বোন এখনো বেঁচে আছেন হ্যাঁ, আপনার? এখনো Okay. বেঁচে আছে। আচ্ছা, এবং তিনি এখন মানে বেশ ভালোই আছেন এবং তিনি এখন হ্যাঁ, এখন সম্পূর্ণ সুস্থ। এরপর থেকে আমার বোনের সাথে আর কিছুই ঘটেনি, আর কোনো সমস্যা হয়? হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য, এবং আপনার বোনের জন্য অনেক অনেক দোয়া করি আমরা যেন উনি সুস্থই থাকেন এবং উনি নিরাপদে থাকেন, সেই ব্যাপারটা অবশ্যই। এবং আপনি নরসিংদী থেকে এসেছেন, এত দূর থেকে এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করলেন, এই জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। জি আসলে আপনাকেও ধন্যবাদ। রাইট, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। তবে তার আগে আমরা কিছু জিনিস একটু আমরা এখানে কিছু মেসেজ রয়েছে আমাদের ফেসবুকে, যারা ইনবক্স করেছেন তাদের কিছু জিনিস আমি পড়ছি। উৎস লিখেছেন, লিসনিং ভূত এফএম ফ্রম ক্যানবেরা, অস্ট্রেলিয়া। ইটস 5:30 AM here and I'm enjoying the show in a freezing cold 3 degrees Celsius একটা তাপমাত্রা এখন টেম্পারেচার, এবং স্টোরিজ আর নাইস। থ্যাংক ইউ ভূত এফএম টিম, ইউ আর মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংকস ফর বিইং উইথ আস। এবং আশা করছি যে পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন এবং এত কষ্ট করে এই সকালবেলায় উঠে যে আমাদের সঙ্গে আছেন, এই জন্য আমরা নিজেরাই নিজেদেরকে ধন্য মনে করছি। আরিফুর রহমান জুয়েল আমাদের সাথে রয়েছেন, ইটালি থেকে তিনি আমাদেরকে শুনছেন, এবং এর সবই ফেসবুক থেকে পড়ছি। আশরাফুল ইসলাম সুজন আমাদের সাথে রয়েছেন, এবং তিনি বলেছেন যে রাসেল ভাই কালকে কাজ আছে, কাজ আছে এবং কালকে ডাউনলোড করে শুনবো। সম্ভবত উনি মালয়েশিয়া থেকে লিখেছেন এটা। আমি এই ব্যাপারটাতে একটু জিনিস হচ্ছে কি, যে একটা ব্যাপার হচ্ছে কি, যে সবচেয়ে বড় মুশকিল হয়ে যায় আমরা তো শো আপলোড করি না, যার জন্য হয়ে যায় কি, যে আপনারা যখন ডাউনলোড করে শোনেন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাদের সাউন্ড বা অডিও কোয়ালিটি অনেক খারাপ আসে। এটাতে কিন্তু আমাদের কোনো ফল্ট নাই, কারণ আমরা লাইভ শোনানোর জন্য আপনাদের সমস্ত ব্যবস্থা করে রেখেছি। হয় আপনারা 88.0 FM এ শুনবেন, অথবা আপনারা ফুর্তি অ্যাপ নামিয়ে নিয়ে শুনবেন, বাট ডাউনলোডের কোনো দায়িত্ব কিন্তু আমাদের নাই। আশরাফুল ইসলাম সুজন, আপনি বুঝতেই পারছেন, বাট আপনার কিছু করার নাই, যদিও আপনি অনেক মানে এখন যেহেতু কালকে কাজ আছে এবং আর্লি আপনাকে ঘুমিয়ে যেতেই হবে। মারুফ তুহিন কুয়েত থেকে আমাদের সাথে রয়েছেন, এবং 2012 থেকে আজ পর্যন্ত তিনি মনে হয় না কোনো শো মিস করেছেন, তাই লিখেছেন। জুবায়েদ সরকার আমাদের সাথে রয়েছেন সৌদি আরবিয়া থেকে, এবং তিনি বলছেন কিভাবে SMS করবো, আপনার তো পেয়ে গেছি, সুতরাং কোনো চিন্তাই করবেন না আপনি। আসিফ মুস্তাফা তিনি লিখেছেন, লিসনিং ফর আসাম, ইন্ডিয়া, অ্যান্ড থ্যাংকস ফর বিইং উইথ আস, এবং থ্যাংকস এভরিওয়ান। আমার কাছে মনে হয় যে আপনারা যে এত কষ্ট করে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে জেগে আছেন, এটাই অনেক 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 বড় ব্যাপার, এবং আপনারা যে আমাদের সঙ্গে আছেন আমরাও এই কারণে অনেক বেশি উৎসাহ পাচ্ছি, অনেক বড় ইন্সপিরেশন আপনারা প্রত্যেকে আমাদের জন্য। সো আপনার জেগে থাকাটা আমি যেন সার্থক করতে পারি, সেজন্য আমার সাথে আমার জন্য সবসময় দোয়া করবেন, এবং আপনাদের কাছে প্রচুর ঘটনা চাই। ঘটনা পাঠাতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশন না, ঘটনা পাঠাতে আমাদের ইমেল অ্যাড্রেসটা ফার্স্ট অফ অল মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radioforti.fm। আর আমাদের ইমেল করা ছাড়াও এখন আপনি SMS করতে পারেন। SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ফুর্তি, FORTI, ফুর্তি স্পেস দিয়ে লিখতে হবে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নাম্বারে। দেখতে পাচ্ছি আলমাস আলী সিলেট থেকে আমাদের SMS করছেন। আরিফ লিখেছেন, আমি যে গল্প শেয়ার করতে চাই, আমি একটু আগে ইমেলের সব বিস্তারিত জিনিস জানিয়ে দিলাম। মারজুক ময়মনসিং থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এছাড়া আমাদের সঙ্গে দিন ইসলাম নারায়ণগঞ্জ থেকে রয়েছেন। এছাড়াও রয়েছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মাহি, এছাড়াও আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছি ইনিয়া, এছাড়াও আমাদের সাথে রয়েছেন জাকারিয়া সহ আরো অনেকে। আপনি যদি আমাদের সঙ্গে থাকতে চান বা SMS পাঠাতে চান, তাহলে নিয়মিত জানেনই আমাদেরকে ইমেইলও করতে পারেন। ফেসবুকের অ্যাড্রেস বলে দিচ্ছি, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। আমরা চলে যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, বিরতির পরে আবার এখনই ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Furti. Thailand. The night comes alive with Grameenphone.
শুনছেন সবসময় রেডিও ফুর্তি 3.2 FM। আমি রাসেল আছি সাথে, আমার সাথে এই মুহূর্তে রয়েছে আমাদের দুজন অতিথি এবং আমি কোনো কথা না বলে আমাদের পরবর্তী ঘটনায় চলে যাচ্ছি। আমাদের পরবর্তী অতিথির কাছে আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনাটা একটু শুনবো আমরা। ধন্যবাদ রাসেল ভাই আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ আব্দুর রহমান বাবু, আমার সেকেন্ড ঘটনাটা বলার জন্য। আমি এই যে ঘটনাটা বলবো এটা হচ্ছে আমার ছোট বোনের একটা ঘটনা। ওর নাম আয়েশা সিদ্দিকা বর্ষা। ও আমি আর ও একই ঘরে থাকি। ও আমার পাশের রুমে থাকে, আমি আমার রুমে থাকি। তো যেদিন রাতের ঘটনা, ওই দিন রাতে আমি আমার রুমেই ছিলাম, ও ওর রুমে ঘুমায়। তো মাঝরাতে ও যেটা বললো যে ওর একটা সময় ঘুমটা ভেঙে যায়, যে কোনো কারণে ওর ঘুমটা ভেঙে যায়। তো ঘুম ভাঙার পরে ও যেটা খেয়াল করে, ওর মশারির সামনেই ও দেখতে পায় যে অন্ধকারে কালো আবরণের দুটা মানুষ দাঁড়ানো, কিন্তু তাদের চোখগুলা জ্বলছিল, বেশ উজ্জ্বল ছিল তাদের চোখগুলো। তো ওর কথা মতে যে ওই যে দুটা মানুষ ছিল তাদের একটা ছিল ছেলে এবং একটা ছিল মেয়ে, এবং ছেলেটার চেয়ে মেয়েটা একটু ছোট ছিল। তো ও ব্যাপারটা দেখে বেশ ঘাবড়ে যায় এবং ও কি মনে করে হঠাৎ করেই মশারির ভিতর থেকেই ওর হাতটা দিয়ে সেই দুজনকে ধরার চেষ্টা করে। হয়তো কৌতূহলবশতই যে জিনিসটা ও কি ঠিক দেখছে নাকি ভুল দেখছে, কি মনে করে ও ধরার চেষ্টা করে। তো ধরার চেষ্টা করে ধরে ও বলছিল যে ভাইয়া আমি মনে হয় ওর হাতটা ধরতে পারছিলাম। তো হাতটা ধরতে পারে, ও বলে যে এটা অসম্ভব নরম ছিল, বেশ নরম ছিল। তো এটা দেখেই ও ওর সর্বশক্তি দিয়ে প্রথমে চোখ বন্ধ করে ফেলে, চোখ বন্ধ করে জিনিসটাকে ভোলার চেষ্টা করে, বাট ভুলতে পারে না। তারপরে ও বলে যে ওর সর্বশক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করে, কিন্তু ও বলছে যে আমি এত জোরে চিৎকার করার চেষ্টা করছিলাম কিন্তু আমার মুখ দিয়ে মনে হচ্ছিল কোনো আওয়াজ বের হচ্ছিল না। তারপরে ও অনেক চিল্লাচিল্লি করে, কিন্তু আমি পাশের রুম থেকে কিছুই শুনতে পাইনি। ও ভয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। কি মনে করে ওর মাথায় বুদ্ধি আসে যে ফোনটা নিয়ে ও আম্মার নাম্বারে ডায়াল করে। তারপরে আম্মা যখন ফোনটা ধরে, আম্মা বুঝতে পারে যে অবশ্যই মাঝরাতে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, এই জন্যই মেয়ে ফোন দিয়েছে। তো আম্মা ঘর থেকে বের হয়ে আসে, দৌড়ে আসে, এসে আমার রুমে জোরে জোরে দরজায় নক করতে থাকে। কিন্তু আমি তখনও ঘুম থেকে জাগিনি। পরে ও যেভাবেই হোক ওই ভয়ের ভিতরেই ও উঠে এসে দরজাটা খুলে দেয়, কোনোভাবে দরজাটা খুলে দেয়। তখন আমি জাগি। তো তারপরে আম্মা ওকে নিয়ে আম্মাদের রুমে যায় এবং ওকে আম্মার পাশের রুমে ঘুমাইতে দেওয়া হয়। তো ও তখনও ভয়টা পাচ্ছিল এবং ও বলল যে ভাইয়া আমি ওই জিনিসটা ফিল করিনি, কিন্তু আমি তারপরে যখন শুই আমি অনেক বেশি নুপুরের শব্দ পাচ্ছিলাম। মনে হচ্ছিল যে আমাদের টিনের ছালে কেউ একজন নুপুর পরে অনবরত একবার সামনের দিকে এবং একবার পিছনের দিকে হাঁটাহাঁটি করছে। এই ছিল আমার সেকেন্ড স্টোরি। রাসেল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে, তবে তার আগে জানিয়ে দিয়ে আমাদেরকে SMS করতে হলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমাদের যদি ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is BHWTFM@RADIOFORTI.FM। আপনারা যারা হচ্ছে আমাদের সাথে ফেসবুকে থাকতে চান তারা চলে যান www.facebook.com/radiofurti, www.facebook.com/bhutfm.russell। আমার খুব খারাপ লাগছে, আমরা একটা জিনিস ওপেন করেছিলাম যে SMS আপনারা ফেসবুকে ইনবক্স করবেন এবং সেইখানে যারা দেশের বাইরে রয়েছেন তারা যেন কানেক্টেড থাকতে পারেন সেজন্য। কিন্তু এখন দেখতে পাচ্ছি অনেকেই ঢাকার মধ্যে বসে অনেকে চমৎকার ভাবে বাইরে আছি, অমুক জায়গায় আছি, তমুক জায়গায় আছি, বাংলাদেশের মধ্যে বসে এই সমস্ত কথা বলছেন। ছোট ছোট জিনিসে ছোট ছোট
অপরাধের প্রবণতা থেকে মানুষ কিন্তু অনেক বড় দিকে চলে যেতে পারে। সুতরাং আমার যেটা মনে হয় যে এই সামান্য একটা SMS আপনার পড়া হবে বা আপনার একটা মেসেজ পড়া হবে, এই জন্য এই মানে ফালতু একটা মিথ্যা কথা বলাটা প্লিজ এটা বাদ দিবেন প্লিজ। যদি আমাকে শুনতে আমার যদি মানে আমাকে যদি শুনতে খারাপ লাগে বা আমার কথা যদি পছন্দ না হয়, আই এম রিয়েলি সরি, বাট এটা সত্যি যে আপনি এই ছোট্ট একটা ব্যাপারের জন্য কেন মিথ্যা বলছেন ভাই। চলে যাবো আমরা আমাদের পরবর্তীদের কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। আচ্ছা, আবার আপনার নামটা বলতে হবে আরেকবার। আমি ফাহিম বিন ইমরান। আমি যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটা আমার মামার সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। জি। আমার মামা চারুকারু কলার একজন স্টুডেন্ট। ছোটবেলা থেকে ছবি আঁকা, নানা রকমের কাজ করা, কাঠে হচ্ছে চাকু দিয়ে কেটে কেটে ডিজাইন তৈরি করা, এটা আমার মামার কি অনেক মামা হচ্ছে রাজশাহীতে এক ফ্রেন্ডের বাসায় বেড়াতে যায়। ওখান থেকে, আমি মসজিদটার নাম বলছি না, একটি মসজিদ আছে অনেক ঐতিহ্যবাহী মসজিদ, সেখানে গিয়ে মসজিদ যখন মামা পরিদর্শন করে, মসজিদের গেটটা দেখে মামার অনেক ছবি তুলে ওখানে, এবং সে বাসায় ফিরে সেই ছবিটা একটি ডিজাইনের মাধ্যমে কোনোভাবে ওয়ালমেটের মতো তৈরি করে দেয়ালে টাঙিয়ে রাখার একটি চিন্তা করে। এখন সে এটা বানানোর জন্য কিছু নরম মাটি বাহির থেকে এনে সেই ছবিটি দেখে সে ডিজাইনটি ব্লেড দিয়ে কেটে কেটে অর্ধেক কাজ করে ঘুমিয়ে পড়ে। এখন ঘুমিয়ে পড়ার মাঝে মামা স্বপ্ন দেখে যে কিছু কালো কাপড় পরিহিত কিছু লোক এসে মামাকে বলছে যে তুই আমাদের কারুকাজে কেন চাকু দিয়ে আঘাত করেছিস, তুই আমাদের হৃদয়ে আঘাত করেছিস। এখন মামা এসব স্বপ্ন দেখে ঘুমের ভিতরেই ছটফট করতে থাকে। হঠাৎ একজন সাদা কাপড় পরা ব্যক্তি এসে বলে যে না, ওকে তোরা কিছু করিস না, ও তো জেনে শুনে কাজটি করেনি। এখন হঠাৎ তাদের মধ্যে একজন কালো কাপড় পরা লোক মামার হাতে ঠিক চাকু দিয়ে একটি আঁচড় কেটে দেয়। তারপরেই মামা ঘুমের ভিতরেই হঠাৎ করে চিৎকার করে জেগে ওঠে। এখন মামা জেগে ওঠে, আমার অন্য রুম থেকে নানি চলে আসে মামার কথা শুনে। তারপরে মামা বলে যে না, কিছু হয়নি মা, আমি এমনি একটি স্বপ্ন দেখেছিলাম। তারপরে নানি চলে যায়। হঠাৎ এখন সকালবেলা উঠে মামা দেখতে পায় যে তার হাতের বাম পাশে হাতে চাকু দিয়ে কাটা একটা দাগ। মনে হয়েছে যে এটি হয়তো বা 4-5 ঘন্টা আগেই কোনোভাবে কেটে গিয়েছে, কিন্তু মামা এটি স্বপ্নে দেখেছিল যে কেউ একজন তাকে আঘাত করে এটা কেটে দিয়েছে। এখন এটাই ছিল রাসেল ভাই, কেমন করে হয়েছে ঘটনাটি মামা আজও সেটার ব্যাখ্যা পায়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমি দেখতে পাচ্ছি যে ফেসবুকে এখনো অনেকেই আমাদের অনবরত দেখতে পাচ্ছি রাজু আহমেদ, তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি DJ M হাসান, তানজিলা তৃষা কানাডা থেকে, তারপরে আমাদের এখানে সাম্বির কানাডা থেকে লিখছেন। এছাড়া আমাদের এখানে সাব্বির হোসেন লিখছেন আমাদের